আমি একদম হেডিংটা মলিকুলার স্পেকট্রোস্কোপি দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি স্লোলি আমরা ফটোকেমিস্ট্রির দিকে চলে গেছি। মানে সিলেবাসে দেখবে হয়তো স্পেকট্রোস্কোপি আর ফটোকেমিস্ট্রি যদি একসাথে একটা ইউনিটের মধ্যে থাকে তো ভালো, একটা ইউনিটের মধ্যে না থাকলে দেখবে একটা পার্ট স্পেকট্রোস্কোপি বলে দিল, তারপর ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ফটোকেমিস্ট্রি আর আলাদা পার্টের মধ্যে জাস্ট আলোচিত হয়। তো আজকে আমরা ওই মানে মানে একদমই ফটোকেমিস্ট্রি পার্টটা নিয়েই আলোচনা করবো আর কি। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি নিয়ে ডিটেলে কথাবার্তা বলে আরেকটু সুযোগ আছে, সেইটা আসলে দুবার বলা হয়ে যাবে, সেই জন্য আমি একটু এই জায়গাটা স্কিপ করছি। কারণ আমাদের যেটা গ্রুপ থিওরি যেটা পড়া হচ্ছে, সেই গ্রুপ থিওরির মধ্যেও না একটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, তার সিলেকশন রুল, লাপোটের সিলেকশন রুল, হ্যানা ত্যানা সেই সব নিয়ে কিছু কথাবার্তা হবে। এখানে আমি কিছু কিছু বলবো, হ্যাঁ, কিন্তু খুব ইনভলভ হয়ে ব্যাপারটাকে বলবো না, সেটাকে নিয়ে মানে বিএসসি স্ট্যান্ডার্ডে অতটা ইনভলভ হয়ে নেই আর কি। হ্যাঁ, মানে এমএসসির জন্য নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা বলতে হবে। এখানে তো বিএসসির ছাত্রটাই মূলত ক্লাসটা করছে, এমএসসি যদি অনেকে আছে, কিন্তু আমি পড়াচ্ছি বিএসসি স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে আর কি। এবং এই সুদীপা তো 10 ইয়ার্স খুলেছে বা ইত্যাদি দেখতে পেয়েছি, আমি কোনো কিছুই কিন্তু মানে হালকা করে বলিনি, ঠিক আছে, কিন্তু খুব ডিটেলেও ঢুকিনি, কিন্তু প্রত্যেকটারই ডিটেলে ঢোকার কিন্তু একটা ভালো সুযোগ আছে আর কি। আমি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি, ওদিকে গ্রুপ থিওরি ইত্যাদি দিয়ে আরও কিছু কিছু অ্যাডিশনাল ইনফরমেশান বলে দেবো রিলেটেড টু স্পেকট্রোস্কোপি। তাহলে এই যে ক্লাসটা হচ্ছে সেটা একটা সিস্টেমেটিকের পরপর করে বলা হলো। এইখানে যে দেখবে মানে ব্যাকলগগুলো থেকে যাচ্ছে, যে ব্যাকলগগুলো তুমি কিন্তু ফিল আপ করতে পারবে যদি ওই 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 করসপন্ডিং জায়গাগুলোকে ঠিক ঠিক করে দেখো আর কি। এটা এটা দুটোকে মিলে যখন আমরা বইপত্র লেখার সময় ওই একই রকম পলিসি একটু নিতে হচ্ছে আর কি, যে অ্যাকচুয়ালি বইটা কারা পড়বে, যারা এমএসসি পড়ছে তারা, না যারা বিএসসি পড়ে তারা। বিএসসি ছাত্র বেশি, তারাই মূলত হয়তো বইটা পড়বে। সেখানে আমরা যেটা করবো যে তোমার ওই যে সিলেকশন রুলের ডেরিভেশন, তারপরে তোমার ব্রডেনিং নিয়ে কিছু কথাবার্তা বলা, আরও সব যে কমপ্লিকেটেড ডায়াটমি মলিকুল করলাম, পলিঅ্যাটমি মলিকুলার স্পেকট্রোস্কোপি করা, হ্যাঁ, এইসব যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটুখানি কীভাবে কী কোথায় বিভিন্ন জায়গায় ঢোকানো যায় সেটা একটুখানি দেখতে হবে আর কি। এটা তো আলাদা সেপারেট চ্যাপ্টার করে হয়তো ঢুকিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে, সেটা পরে ভাবা যাবে। এখন আমি জাস্ট বিএসসির যে কোর সিলেবাসটা, বা অনেক সময় এমএসসি ওয়ানের যে সিলেবাস আছে, মানে এমএসসি মানে স্পেশালাইজেশন নয়, এমএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে সিলেবাস, সেইটা কভার হয়ে যাবে যে স্পেকট্রোস্কোপিটা বলছে তার উপরে, মানে সেইটা করে তুমি দেখো। আচ্ছা, তাহলে আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে তোমার আজকে আমাদের যেটা করার কথা, আমি আগের দিন কি করেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি শুরুর পার্টটাকে পড়েছি, সেইটা কি করেছি এটা আলাদা করে বলছি না। আমি আজকে যেটা করতে চাই সেটা একটু বলি। হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। সেটা মূলত হচ্ছে তোমার ফটোফিজিক্যাল প্রসেস। এই ফটোফিজিক্যাল প্রসেস এইটাকে নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে। এইটা করার পরে যদি আমি কিছু ফার্দার সময় পাই তখন আমি অন্য জিনিসগুলোতে ঢোকার চেষ্টা করব। তাহলে ফটোফিজিক্যাল প্রসেস নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা। আচ্ছা, এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা শুরুটা করছি আবার সেই আগের একটা জায়গা থেকে। সেটা হচ্ছে একটা মলিকুল ছিল, সে লাইট অ্যাবজর্ব করলো, এইচ নিউ, ঠিক আছে, এটা। আচ্ছা, এই যে লাইটটা, এটা হচ্ছে অবশ্যই তোমার ইন দ্য ইউভি ভিজিবল রিজিয়ন। মানে ফটোকেমিস্ট্রি বা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তোমার ইউভি ভিজিবল রিজিয়ন নিয়ে কথাবার্তা করে। তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের লাইট সেই মলিকুলটা অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করে সে কী করলো, মলিকুলটা এক্সাইটেড স্টেটে গেল, মলিকুলটা এক্সাইটেড স্টেটে গেল, ঠিক আছে। আর এবারে এক্সাইটেড স্টেটে যাওয়ার পরে মলিকুলটা বিভিন্ন রকমের কাজ করতে পারে। একটা কাজ তো আমি বলেছিলাম যে যদি তোমার, আচ্ছা এইটা তো প্রাইমারি প্রসেস, তাই তো, বা লাইট অ্যাবজর্বিং প্রসেস।
দেখো আগের দুদিনের যে আলোচনা আমরা কিন্তু প্রাইমারি প্রসেস নিয়ে মূলত বলেছি, ল্যাম্বার্ট বিয়াস লই বলো বা আগের দিনে আমি জাস্ট ওই কোনো একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রনিক স্টেট থেকে একটা ইলেকট্রনিক স্টেটে যাওয়াটা কত রকমের হতে পারে, চারটে টাইপ নিয়ে আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, এবং এই যখন যাচ্ছে তখন ভাইব্রেশনাল এফেক্টটা কি, সেক্ষেত্রে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল বলেছিলাম। হ্যাঁ, তাহলে এই যে আলোচনাটা আর কি সেটা আমরা অলরেডি করেছি আর কি। সেগুলো প্রত্যেকটারই আরও ডিটেল বলার নিশ্চয়ই সুযোগ আছে, কিন্তু আমি খুব কুইকলি বিএসসি স্ট্যান্ডার্ডে যেটা সেইটা একটুখানি কারেক্টলি করে নেওয়া চাইছি। মানে এম থেকে এম স্টার যাওয়া এই রাস্তাটা কিন্তু আমরা বলেছি। আর এবারে এইখানে যেটা করেছিলাম মানে করবো আর কি, যে মলিকুলটা এক্সাইটেড হলো, এবার এক্সাইটেড হওয়া মানে সে অ্যাট দ্য সেম টাইম ভেঙে গিয়ে মানে ডিসোসিয়েশন হয়ে গিয়ে ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে কি করছে না। আমরা যে চারটে টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, প্রথম যে টাইপটা ছিল সেখানে জাস্ট মলিকুলার অ্যাবজর্পশনটাই হচ্ছে কিন্তু কোনো ডিসোসিয়েশন হচ্ছে না। পরের যেগুলো ছিল দেখবে তোমার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইগুলো থেকে কিন্তু একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। ওয়ান্স ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে গেল সে কিন্তু সুইটেবল রিয়াকট্যান্ট পায়, তাহলে তোমার একটা কেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে সে একটা প্রোডাক্ট তৈরি করবে। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সেকেন্ডারি প্রসেস অফ এ ফটোকেমিক্যাল রিয়াকশন। তাহলে এই যে পুরো রাস্তাটা হলো যে মলিকুল লাইট অ্যাবজর্ব করলো, লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো, এবং এক্সাইটেশনটা এমন করে হচ্ছে ধরো সে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে ফেলেছে, সে সুইটেবল রিয়াকট্যান্ট পেলে আলটিমেটলি প্রোডাক্টে গেল। তাহলে এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটি হচ্ছে ফটোকেমিস্ট্রির মধ্যে পড়ে বা ফটোকেমিক্যাল প্রসেস, সেটা আমি বলছি ফটোকেমিক্যাল প্রসেস। আচ্ছা, এবারে তোমার প্রথম যে স্টেপটা, প্রথম যে টাইপটা, যেখানে মলিকুলটা একটা স্টেবল ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা স্টেবল ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশনটা হলো, কিন্তু সেখানে সে এক্সাইটিং ইলেকট্রনিক স্টেটে কন্টিনিউয়াম পর্যন্ত সে পৌঁছাচ্ছে না। কন্টিনিউয়াম পর্যন্ত যখন পৌঁছাচ্ছে না তখন কি হচ্ছে না, কোনো ডিসোসিয়েশন হতে পারছে না, জাস্ট ইলেকট্রনিক্যালি এক্সাইটেড হচ্ছে। তাহলে জাস্ট এম লাইট অ্যাবজর্ব করে জাস্ট এক্সাইটেডটা হয়েছে। আচ্ছা, এবারে এক্সাইটেডটা হয়ে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, যে এই যে এমটা সে আলটিমেটলি মানে এম স্টারটা মানে এক্সাইটেড মলিকুলটা সে আবার এমএতে তোমার ফিরে এলো, বা আবার এমএতে তোমার ফিরে এলো। আচ্ছা, তাহলে মলিকুলটা ফোটন অ্যাবজর্ব করে বা লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়েছে, আবার এখানে ফিরে এলো, মানে ওই এক্সেস এনার্জিটা তাকে ছাড়তে হবে, এক্সেস এনার্জিটা ছাড়তে হবে। আর ছাড়তে পারে কেমন করেছে, ছাড়তে পারে আইদার একটা ফোটন ছেড়ে বা লাইট ছেড়ে ছাড়তে পারে, অথবা সে ওই এক্সেস এনার্জিটা হিট হিসেবে ছাড়তে পারে। তাহলে এই যে কোনো একটা মলিকুল লাইট অ্যাবজর্ব করলো, কোনো এক্সাইটেড হলো, কিন্তু এক্সাইটেশনটাই শুধুমাত্র হচ্ছে, কোনো ডিসোসিয়েশন হচ্ছে না যখন, তখন যেটা হবে সে তার আবার মানে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, আইদার লাইট ছেড়ে দিয়ে অথবা হিট ছেড়ে দিয়ে। তাহলে এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে তোমার ফটোফিজিক্যাল প্রসেস। তাহলে প্রথম যে পার্টটা, এই যে পার্টটা, এইটাকে বলছে রেডিয়েটিভ ডিকে, এইটা হচ্ছে তোমার নন রেডিয়েটিভ ডিকে। আচ্ছা, রেডিয়েটিভ ডিকের মধ্যে আমরা দেখবো যে এই যে মানে যখন এই রেডিয়েটিভ বা নন রেডিয়েটিভ ডিকে প্রসেস যেগুলো, তার রেটটাকে দেখবো, সেই রেটটা তোমার কখনো কখনো মানে এটা মানে কি বলবো, মানে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট তার সঙ্গে জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হতে পারে, বা কখনো কখনো তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হতে পারে। যদি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন তার সঙ্গে জাস্ট প্রপোর্শনাল হয়, তাহলে সেটাকে বলা হবে প্রাইমারি প্রসেস। ঠিক আছে, সরি তাদেরকে হ্যাঁ মানে হ্যাঁ বলতে পারো, মানে তুমি মানে ফার্স্ট অর্ডার বলতে, প্রাইমারি বললে ভুল হবে, সরি ফার্স্ট অর্ডার প্রসেস, প্রাইমারি প্রসেস ফার্স্ট অর্ডার প্রসেস। যে যখন হচ্ছে তুমি দেখবে যে এই যে দেখো রেডিয়েটিভ ডিকের মধ্যে ফ্লুরোসেন্স ফসফোরেসেন্স আসবে, নন রেডিয়েটিভ ডিকের ক্ষেত্রে ইন্টারনাল কনভার্সন ইন্টার সিস্টেম ক্রসিং আসবে। তো যখন ফ্লুরোসেন্স ফসফোরেসের ইন্টারনাল ক্রসিং ইন্টারনাল কনভার্সন, তাদের রেটগুলোকে দেখবো, সেই রেটগুলো যদি ইন্টেন্সিটি অফ অ্যাবজর্ব লাইট তার সঙ্গে জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে সেগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার প্রসেস। আর আমরা ফার্স্ট অর্ডার প্রসেসগুলি আলোচনা করবো, বিএসসিতে শুধুমাত্র ফার্স্ট অর্ডার প্রসেসগুলি আছে, কিন্তু ফার্স্ট অর্ডার প্রসেসই শেষ নয়, আরও কিন্তু অনেক সেকেন্ড অর্ডার প্রসেস থাকতে পারে, সেইগুলো পরপর করে আমরা মানে মানে বিএসসি স্ট্যান্ডার্ডে করবো না, এমএসসি স্ট্যান্ডার্ডে আমি আরও দু চারটে ক্লাস হাতে এক্সট্রা যখন নিতে চাইবো তখন সেটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে, তাহলে প্রাইমারি প্রসেসটা ফার্স্ট অর্ডার প্রসেসটা সেটা নিয়ে আমাদের মূলত আলোচনাটা হবে।
রেডিয়েটিভ ডিকের মধ্যে তোমার এই ফার্স্ট অর্ডার প্রসেস যেগুলো হতে পারে, রেডিয়েটিভ ডিকের মধ্যে মূলত দুটো খুব ইম্পর্টেন্ট, ফ্লুরোসেন্স আর একটা হচ্ছে তোমার ফসফোরেসেন্স। এছাড়া ডিলেড ফ্লুরোসেন্স, হ্যাঁ, এইগুলো সব হচ্ছে তোমার ই টাইপ, পি টাইপ, এগুলো সব কিন্তু সেকেন্ড অর্ডার প্রসেস। সেখানে এইগুলোকে আমি এখানে আলোচনার মধ্যেই আনছি না, আমি জাস্ট আননেসেসারিলি ব্যাপারটাকে কমপ্লিকেট করে দিতে চাইছি। আমি বিএসসি স্ট্যান্ডার্ডটাকে শেষ করে দিই, তারপর এমএসসিতে জন্য আরও অ্যাডিশনাল যে জিনিসপত্রগুলো করতে হয় সেটা আমরা অন্য একটা ক্লাসে শুধু এমএসসি ছেলেদের জন্য আমরা আলাদা করে পড়িয়ে দেবো। তাহলে ফার্স্ট অর্ডার যে মানে প্রসেসগুলো, রেডিয়েটিভ ডিকের প্রসেস যেগুলো, সেগুলো হচ্ছে ফ্লুরোসেন্স এবং ফসফোরেসেন্স। আর নন রেডিয়েটিভ ডিকের প্রসেস যেগুলো, তার মধ্যে যেগুলো কমন, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল কনভার্সন, দুটো খুব ইম্পর্টেন্ট, ইন্টারনাল কনভার্সন, আইসি, আর একটা হচ্ছে ইন্টার সিস্টেম ক্রসিং। ক্রসিং আইএসসি, তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার তোমার ফার্স্ট অর্ডার নন রেডিয়েটিভ ডিকে প্রসেস, ঠিক আছে। এবং এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে কম্বাইনলি মানে কিন্তু এই প্রথম স্টেপটা কিন্তু সবার জন্য কমন। প্রথম স্টেপটা দুজনের ক্ষেত্রেই থাকবে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করলে তার জন্য থাকবে। আর সকালে ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টার সিস্টেম ক্রসিংয়ের মতো তোমার এই ধরনের প্রসেসগুলো হলেও তোমার কিন্তু থাকবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে জিনিসটা মানে এক্সাইটেড হয়ে যাওয়ার পরে দুটো চ্যানেলে ভাগ হয়ে যাচ্ছে। চ্যানেলের ভাগটা হচ্ছে যে তুমি দেখো যে যখন এক্সাইটেড হচ্ছে, যে চারটে টাইপ নিয়ে আমি আলোচনা করেছিলাম, এই চারটে টাইপের মধ্যে প্রথম যে টাইপটা, সেখানে জাস্ট এক্সাইটেড হলো কিন্তু ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো না, তাহলে সে ইউজুয়ালি ফটোফিজিক্যাল প্রসেসের থ্রু দিয়ে যাবে। আর যখন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে ফেলছে, সে হচ্ছে তোমার ফটোকেমিক্যাল প্রসেসের থ্রু দিয়ে যাবে। তাহলে এই বাঁদিকের যে পুরো জায়গাটা, সেটাই হচ্ছে তোমার ফটোফিজিক্যাল প্রসেস, ফটোফিজিক্যাল প্রসেস। আচ্ছা, এবারে এই যে মানে বিভিন্ন রকমের যে ফটোফিজিক্যাল প্রসেসগুলো, সেই ফটোফিজিক্যাল প্রসেসগুলোকে আমরা একটার পর একটা জাস্ট আলোচনা করতে চাইছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আলোচনাগুলো অনেক রকমভাবে করা যায়। একটা তো জ্যাবলনস্কি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, যেখানে একটা ডায়াগ্রামকে তুমি অনেক কিছু করে ফেলতে পারো, সেটা তো আছেই। আর তোমার ইন্ডিভিজুয়াল যদি দেখো, হয়তো বললো যে ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেসগুলো একসাথে একটা কোশ্চেন দিলে 4 নম্বরে, যে ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেসগুলো কিন্তু ব্রিফলি এক্সপ্লেন করো। তার ক্ষেত্রে অনেক ছবি না এঁকে আমি জ্যাবলনস্কি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, তা দিয়েই পুরো জিনিসটাকে করে ফেলতে পারবো। কিন্তু যখন তোমার শুধু ফ্লুরোসেন্স নিয়ে তোমাকে একটা শর্ট নোট লিখতে বললো, বা শুধু ফসফোরেসেন্স নিয়ে তোমাকে 2-4টে কথাবার্তা বলতে বললো, তার জন্য আর ওই অত বড় ডায়াগ্রামটা আঁকার দরকার হয়। সেই জন্য এতে অন্যরকমভাবে ব্যাপারগুলোকে করার একটা রাস্তা আছে, আমরা সেরকমভাবে করবো। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে দেখো, তুমি একটা ইলেকট্রনিক মানে যখন এই অ্যাবজর্পশনটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্টেট থেকে একটা ইলেকট্রনিক স্টেটে, তো তাই তার জন্য আমার একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস, এইটা দিয়ে এই বিভিন্ন রকমের ফটোফিজিক্যাল প্রসেসগুলোকে বলার একটা স্কোপ আছে। পোটেনশিয়াল এনার্জি সারফেস, পিইএস, এটা কেমন জিনিস কী ধারা আমাদের জাস্ট জানা হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি সারফেস মানে, পোটেনশিয়াল এনার্জি সারফেস হচ্ছে, তুমি যদি একটা ছোট ডায়াটমিক মলিকুলের কথা ভাবো, ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে একটা পোটেনশিয়াল এনার্জি সারফেস তোমার দেখতে কেমন হয়েছে না, এই দিকে তুমি ধরো টোটাল ইলেকট্রনিক এনার্জি অ্যাজ এ ফাংশন অফ ইন্টারনিউক্লিয়ার জিওমেট্রি, মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স তুমি প্লট করছে। এটা ধরো আমি প্রথমে যেটা করছি ফর ডায়াটমিক মলিকুল ধরো, আচ্ছা এইখানে তুমি ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটাকে প্লট করছো। তাহলে কিছু ছবি ধরো এরকম দেখতে হয়েছে, লেটসে এরকম দেখতে তুমি একটা জাস্ট ছবি পাচ্ছ, এইটা। আচ্ছা, কখনো কখনো তুমি হয়তো এখানে আর একটা ছবি পেতে পারো, কখনো কখনো তুমি এরকম ছবি পেতে পারো, ইত্যাদি ইত্যাদি আর কি। এই বিভিন্ন রকম তুমি ছবি পাচ্ছ, তাই এগুলো সব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সারফেস। আর এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যে তুমি অ্যাকচুয়ালি এটা একটা প্লট করেছো তুমি
ইলেকট্রনিক এনার্জি অ্যাজ এ ফাংশনস অফ ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। তার মানে এই যে ছবিটা, মানে পোটেনশিয়াল এনার্জি সারফেস, যেটা বেসিক্যালি হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা, সেটা হচ্ছে যে টোটাল ইলেকট্রনিক এনার্জি is plotted as a function of internuclear separation। এটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে এইটা। আর তার জন্য শুধু ইন্টারনিউক্লিয়ার সেপারেশন জানলেই তোমার চলবে, কিন্তু যদি পলিঅ্যাটমিক মলিকুল হয় তার ক্ষেত্রে তোমার অনেকগুলো বন্ড লেন্থ থাকতে পারে, অনেকগুলো বন্ড অ্যাঙ্গেল থাকতে পারে, অনেক ডাইহেড্রাল অ্যাঙ্গেল থাকতে পারে, তো তার ফাংশন হিসেবে হবে। তবে ডায়াটমিক মলিকুলটা নিয়ে আলোচনা করছি বলে এখানে ইলেকট্রনিক এনার্জিটাকে আমি প্লট করছি যে ফাংশন অফ ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। আর পলিঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু এই 2 ডাইমেনশনাল পোটেনশিয়াল সারফেস হবে না, সেখানে মাল্টি ডাইমেনশনাল পোটেনশিয়াল সারফেস হবে। সেখানে কিন্তু তোমার অনেক বন্ড লেন্থ, অনেক বন্ড অ্যাঙ্গেল, অনেক ডাইহেড্রাল অ্যাঙ্গেল, তার ফাংশন হিসেবে তোমার এই টোটাল ইলেকট্রনিক এনার্জিটাকে প্লট করতে হবে। আচ্ছা, এবারে দেখো যেটা আমি আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে মানে 2-3টে জিনিস, সেটা আগের দিনে আমি বলেছি, সেটা আবার বলছি যে কিছু কিছু মানে আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি সারফেসে তুমি ইলেকট্রনিক স্টেটটাকে বোঝাচ্ছ আর কি। অ্যান্ড ইলেকট্রনিক স্টেট ইজ represented by, is pictorially represented, is pictorially represented by potential energy surface। তাহলে একটা ইলেকট্রনিক স্টেটকে তুমি একটা পিক্টোরিয়ালি পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে তুমি এক্সপ্লেন করবে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি যে একটা ইলেকট্রনিক লেভেল আর ইলেকট্রনিক স্টেট, এই দুটোর মধ্যে একটু তফাৎ বুঝতে হবে কিন্তু। ইলেকট্রনিক লেভেল আর ইলেকট্রনিক স্টেট, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ বুঝতে হবে। ধরো ইলেকট্রনিক লেভেল মানে একটা পার্টিকুলার এনার্জি লেভেল, মানে এইটা করসপন্ড করে, মানে দিস ইজ এ পার্টিকুলার এনার্জি লেভেল having a definite molecular orbital। ধরো আমি মলিকুলের ক্ষেত্রে ভাবছি, অ্যাটমের ক্ষেত্রে হলে অ্যাটমিক অরবিটাল হবে। আর ইলেকট্রনিক স্টেট যখন ভাবছি, মানে দিস ইজ এ দিস ইজ মানে মানে দিস ইজ মানে মানে কি বলবো, দিস ইজ এ না করে দিস ইজ অ্যাকচুয়ালি, আমি বলি ইজটাও কেটে দিই। আচ্ছা, মানে দিস ইজ এ কম্বিনেশন usually multiplicatively separable, সেপারেশন না, মানে প্রোডাক্ট ওয়েভ ফাংশন হিসেবে তুমি লিখছো আর কি। কখনো হয়তো অ্যান্টিসিমেট্রিক প্রিন্সিপালটাকে ঠোকাতে হতে পারে আর কি। ইউজুয়ালি মাল্টিপ্লিকেটিভলি separable, this is a combination of MOs, each of which contains electrons present in the molecule। তার মানে তুমি বলতে পারো এটা ইলেকট্রনিক কনফিগারেশন। এটা একটা ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা এই পুরোটা কিন্তু অ্যাজ এ হোল তোমার একটা ইলেকট্রনিক স্টেট রিপ্রেজেন্ট করছে। ধরো মলিকুলের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো সিগমা 1g বা সিগমা ধরো 1u, মানে এটাকে বা সিগমা 1g সিগমা 1u এইরকমভাবে লিখতে পারো, অথবা তুমি জাস্ট মানে এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং করে স্টার দিয়ে লিখতে পারো।
বা তুমি ধরো কথা কথা বলছি এইগুলো এইগুলো, তো তোমার পাই বন্ডিং, হ্যাঁ, পাই তোমার বন্ডিং মানে এটাকে তুমি জাস্ট ধরো এইভাবে লিখছো, ধরো টু ইউ, পাই অ্যান্টি বন্ডিং ধরো টু জি, এই এক্সেট্রা এক্সেট্রা, মানে ধরো সিগমা মলিকুলার অরবিটাল, সিগমা স্টার মলিকুলার অরবিটাল, পাই মলিকুলার অরবিটাল, পাই স্টার মলিকুলার অরবিটাল, মানে বন্ডিং অ্যান্টি বন্ডিং এমো ইত্যাদি ইত্যাদি যেগুলো আর কি, এগুলো একদম আলাদা আলাদা করে, এরা সব হচ্ছে তোমার ইলেকট্রনিক লেভেল মলিকুলের ক্ষেত্রে। আর এবারে ধরো তুমি লেটসে ধরো তোমার হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে তুমি লিখলে কি সিগমা ওয়ান জি, সেখানে তোমার দুটো ইলেকট্রন আছে, এটা হিলিয়ামের ক্ষেত্রে, এটা তুমি লিখতে পারো। সুতরাং লিথিয়ামের ক্ষেত্রে মানে হিলিয়াম, আচ্ছা টু এর ক্ষেত্রে বলি, সিগমা যদি হিলিয়াম মানে ডায়াটমিক মলিকুলের মতো করে এইচ টুটাকে তুমি কনসিডার করো, আগে যেটা লিখেছিলাম সেটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ক্ষেত্রে, তারপর আমি হিলিয়ামের ক্ষেত্রে আসছি। ধরো হাইড্রোজেন মলিকুল, ধরো আমি তো অ্যাটম ভাবছি না, হাইড্রোজেন মলিকুল কনসিডার করছি। তাহলে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে কী হয় না, দুটো ইলেকট্রনই হচ্ছে সিগমা ওয়ান জিতে থাকে। আচ্ছা তুমি ধরো হিলিয়াম, যদিও ওই মলিকুলটা হয় না, তবুও কিন্তু হিলিয়াম টু যদি তুমি কনসিডার করো, ধরো এইচ টু সিগমা ওয়ান জি টু সিগমা ওয়ান ইউ টু, ধরো এইটা, বা তুমি ধরো লিথিয়াম টু সিগমা ওয়ান জি টু সিগমা ওয়ান ইউ টু, আর সিগমা টু জি টু, এই এক্সেট্রা। তাহলে এই যে হচ্ছে দেখো, এটা বেসিক্যালি কি একটা মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে তো অ্যাজ হল একটা ইলেকট্রনিক স্টেট দিচ্ছে। তাহলে আমি এই যে সিগমা ওয়ান জি ইটসেলফ একটা হচ্ছে ইলেকট্রনিক লেভেল, বা সিগমা ওয়ান ইউ ইটসেলফ হচ্ছে একটা ইলেকট্রনিক লেভেল, কিন্তু আমি ইলেকট্রনিক স্টেট যখন বলবো তখন এই পুরো কম্বিনেশনটা, ঠিক আছে, যেখানে তোমার এমওগুলো এবং প্রোডাক্ট সেপারেবল ফর্মে লেখা আছে, এবং প্রত্যেকটার মাথায় মানে এই যে টু আছে, মানে এটা বেসিক্যালি স্কোয়ার তুমি ভাবতে পারো, অর্থাৎ এটা দুবার থাকবে কিন্তু, মানে প্রথম ইলেকট্রন সিগমা ওয়ান জিতে আছে, সেকেন্ড ইলেকট্রন সিগমা ওয়ান জিতে আছে, থার্ড ইলেকট্রন সিগমা ওয়ান ইউতে আছে, ফোর্থ ইলেকট্রন সিগমা ওয়ান ইউতে আছে। তাই যে প্রোডাক্ট সেপারেবল যে ফাংশনসগুলো আর কি, সেইগুলো কিন্তু অ্যাজ একটা ইলেকট্রনিক স্টেট বলছে। আমি যে সেখানে এই মানে ইউজুয়ালি মাল্টিপ্লিকেটিভ সেপারেবল বলেছি, অনেক ক্ষেত্রে যেটা হয় যখন ডিজেনারেসি হবে তখন যা শুধু মাল্টিপ্লিকেশন না করে তোমাকে অত লিনিয়ার কম্বিনেশন হ্যানাতানা ইত্যাদি নিতে হতে পারে। তাহলে ইলেকট্রনিক লেভেল এবং ইলেকট্রনিক স্টেটের মধ্যে তফাৎটা তোমার বুঝতে হবে। এটা আমি মলিকুলার কনটেক্সটে বললাম। তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি অ্যাটমিক স্টেট বলো, অ্যাটমিক স্টেট যখন বলছো তাহলে এই ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি, এই যে অরবিটালগুলো সেক্ষেত্রে অ্যাটমিক স্টেট, মানে অ্যাটমিক স্টেট মানে বেসিক্যালি হচ্ছে অ্যাটমিক লেভেল আর কি, মানে অ্যাটমিক এনার্জি লেভেল। অ্যাটমিক এনার্জি লেভেল যখন তুমি বলছো, অ্যাটমিক এনার্জি লেভেল সেগুলো বেসিক্যালি হচ্ছে এইটা, অ্যাটমিক এনার্জি লেভেল হচ্ছে তোমার কি বলে, মানে এর ক্ষেত্রে তো সব আলাদা আলাদা, মানে প্রত্যেকটা ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন তারা হচ্ছে তোমার অ্যাটমিক এনার্জি লেভেল দিচ্ছে। এবারে যখন তুমি অ্যাটমিক স্টেট ফর এ মাল্টি ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করবে, ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অ্যাটমিক স্টেট আর অ্যাটমিক এনার্জি লেভেলের মধ্যে খুব বেশি তুমি তফাৎ করতে পারবে না। কিন্তু যখন মেনি ইলেকট্রন সিস্টেম তোমার হয়ে যাচ্ছে, তাহলে অ্যাটমিক স্টেট পরে মেনি ইলেকট্রন সিস্টেম কী হবে, তোমার বেসিক্যালি যেটা ইলেকট্রনিক কনফিগারেশন যেটা সেইটা, এটা ইকুইভ্যালেন্ট টু তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা। তাহলে আমি বললাম সোডিয়ামের ক্ষেত্রে, ধরো সোডিয়ামের ক্ষেত্রে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, তাহলে এই যে অ্যাজ এ হোল এইটা কিন্তু একটা সোডিয়ামের গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট অফ সোডিয়াম। তাহলে এইটা কিন্তু একটা ইলেকট্রনিক স্টেট, কিন্তু ওয়ান এস একটা অরবিটাল, বা টু এস একটা অরবিটাল, বা টু পি একটা অরবিটাল, বা থ্রি এস একটা অরবিটাল, তার বিভিন্ন বিভিন্ন রকমের এনার্জি আছে,
সেটা হচ্ছে তোমার অ্যাটমিক এনার্জি লেভেল। মানে অ্যাটমিক এনার্জি লেভেল ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার বেসিক্যালি অ্যাটমিক অরবিটাল, মানে একটা সিঙ্গেল ওয়েভ ফাংশন। আর যখন তুমি একটা মানে ইলেকট্রনিক কনফিগারেশন বলছো, সেটাই তোমার একটা ইলেকট্রনিক স্টেট দেবে। ঠিক আছে, তাহলে অ্যাটমের ক্ষেত্রে যেমন হয়, মলিকুলের ক্ষেত্রে সিচুয়েশনটা একই রকম। ঠিক আছে, এটা। আর এবং তারপরে আমি যেটা বলেছিলাম যে এই ইলেকট্রনিক স্টেটগুলো তোমার কেউ কেউ তোমার স্টেবল, কেউ কেউ আনস্টেবল হয়। মানে মানে এটা আগের দিন বলেছি, তবু আরেকবার একটুখানি বলে নিচ্ছি যে মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে থেকেই কথাবার্তা বলছে, কিন্তু মলিকুলার অরবিটাল থিওরিটিকে সত্যি সেরকম নয়, তার থেকে আরও বেটার বেটার সব থিওরি আছে, সেগুলো এখন ঢুকছি না আসলে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মানে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমার পুরো জিনিসটা মোটামুটি বুঝতে পারা যাবে আর কি। তাহলে বন্ড অর্ডার বলে একটা টার্ম তো নিশ্চয়ই তুমি শুনেছো। বন্ড অর্ডারটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টিবন্ডিং এবং মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এবং ডিভাইডেড বাই 2। তার মানে ভ্যালেন্স বন্ড থিওরিতে যেটা জাস্ট বন্ড আছে কিনা তুমি যেটা বুঝতে মানে বন্ড, একটা বন্ড বা দুটো বন্ড বা তিনটে বন্ড, এগুলোকে তুমি জাস্ট লেখো মলিকুলার অরবিটাল থিওরিতে, সেটাকে তুমি বন্ড অর্ডার দিয়ে রিপ্লেস করতে পারো। বন্ড অর্ডার 1 মানে ইকুইভ্যালেন্ট একটা বন্ড আছে, বন্ড অর্ডার 2 মানে দুটো বন্ড আছে, বন্ড অর্ডার 3 মানে তিনটে বন্ড আছে, এন্ড সো অন। এটা। আর এবারে দেখো যেটা হচ্ছিল যে যদি এমন হয় যে ইফ বন্ড অর্ডারটা গ্রেটার দ্যান 0, দেন পোটেনশিয়াল এনার্জি সারফেস passes through a মিনিমাম, তখন তাকে বলা হবে স্টেবল ইলেকট্রনিক স্টেট। স্টেবল ইলেকট্রনিক স্টেট। আর অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো যে বন্ড অর্ডারটা লেস ইকুয়াল টু 0, দেন পোটেনশিয়াল এনার্জি সারফেস ডাজ নট passes through a মিনিমাম, স্যার, হ্যাঁ স্যার বন্ড অর্ডারটা ওটা বন্ডিং এমো মাইনাস অ্যান্টি বন্ডিং এমো হবে না? ও আমি কি লিখেছি, ও সরি, ডিএমও মাইনাস এডিএমও। ও এটা ভুল হয়েছে না। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে পোটেনশিয়াল এনার্জি সারফেস ডাজ নট পাস থ্রু, সরি, ডাজ নট পাস থ্রু এ মিনিমাম, সেটা তোমার দেবে কি আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। ঠিক আছে, এটা তোমার আনস্টেবল ইলেকট্রনিক স্টেট দেবে। তারপরে দেখো যেটা দাঁড়াচ্ছে যে এই যে ইলেকট্রনিক স্টেটগুলো দেবে, কিছু কিছু ইলেকট্রনিক স্টেট এরকম দেখতে, তার মানে এটা হচ্ছে স্টেবল, এটা স্টেবল, এটা আনস্টেবল। এই ধরনের একটা ক্লাসিফিকেশন তোমার আছে, স্টেবল, আনস্টেবল ইত্যাদি ইত্যাদি। আর গ্রাউন্ড স্টেট না এক্সাইটেড স্টেট, সেটা কিন্তু পুরোটাই এনার্জি দিয়ে ঠিক হবে। মানে যার এনার্জিটা কম সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, যার এনার্জি আস্তে আস্তে বাড়বে সেগুলো সব এক্সাইটেড স্টেট দেবে আর কি। তাহলে স্টেবল আনস্টেবলের সঙ্গে কিন্তু গ্রাউন্ড আর এক্সাইটেডের কোনো সম্পর্ক নেই। মানে এক্সাইটেড মানে আনস্টেবল হতে হবে, আর স্টেবল মানেই হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট হতে হবে। মানে গ্রাউন্ড স্টেট মানে তাকে স্টেবল হতে হবে, এরকম কিন্তু বাধ্যবাধকতা নেই। কিন্তু তুমি হিলিয়াম He2 ধরো, এর ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডারটা 0, তার ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটাও কিন্তু তুমি নাও, সেটাও আনস্টেবল, বা কোনো একটা এক্সাইটেড স্টেট দিলে সেটাও কিন্তু তোমার আনস্টেবল, তুমি দেখতে পাবে কিন্তু তুমি নাও আর কি। এবার হয়তো কোনো মানে সরি মানে এখানে গ্রাউন্ড স্টেটটা সাডেনলি আনস্টেবল, কিন্তু কোনো এক্সাইটেড স্টেট তুমি কিন্তু তৈরি করতে পারো। ধরো σ1u থেকে তুমি যা σ2g তে একটা ইলেকট্রনকে পাঠিয়ে দিলে, ইন দ্যাট কেস কিন্তু এক্সাইটেড স্টেট ইভেন স্টেবল হয়ে যেতে পারে। মানে স্টেবল বা আনস্টেবল এই পুরোটা এসছে যে বন্ড অর্ডারটা তোমার গ্রেটার দ্যান 0 না লেস ইকুয়াল টু 0, এটার উপরে বেস করে। এটা তোমাকে প্রথম মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই মানে স্টেবল মানেই তার এনার্জি কম, আনস্টেবল মানে এনার্জি বেশি, সেটা কিন্তু নয়। ঠিক আছে, ধরো
ঠিক আছে, এটা পরিষ্কার তো যে মানে গ্রাউন্ড স্টেট মানে তাকে স্টেবল হতে হবে, আর এক্সাইটেড স্টেট মানে আনস্টেবল হতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। স্টেবল আনস্টেবলের সঙ্গে সঙ্গে গ্রাউন্ড এক্সাইটেডের গল্প আলাদা। গ্রাউন্ড স্টেট মানে যার এনার্জিটা কম, লোয়েস্ট, আর এক্সাইটেশনের জন্য ধরো একটা এমও থেকে আর একটা এমোতে ইলেকট্রন ধরো চলে গেল, চলে যাওয়ার জন্য তুমি এনার্জিটা তোমাকে দিতে হলো, অর্থাৎ তুমি বেসিক্যালি এক্সাইটেড স্টেটে গেলে, কিন্তু এক্সাইটেড স্টেট তোমার দেখো অনেক সময় হয়তো তোমার হয়ে যেতে পারে, মানে স্টেবল হয়ে যেতে পারে। ধরো একটা এক্সাম্পল আমি বলি, ধরো হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে এই যে গ্রাউন্ড স্টেট যেটা, যেখানে সিগমা 1 জিতে দুটো ইলেকট্রন, সিগমা 1 ইতে দুটো ইলেকট্রন, তাহলে এর বন্ড অর্ডার কত হবে? 2 - 2/2, মানে বেশিটা তোমার 0 হলো। তাহলে এটা তোমার আনস্টেবল ইলেকট্রনিক স্টেট। ইলেকট্রনিক স্টেট। আচ্ছা, এবারে এর ক্ষেত্রে একটা এক্সাইটেড স্টেট তুমি কনসিডার করো। সিগমা 1 জিতে ধরো দুটো ইলেকট্রন, সিগমা 1 ইতে একটা ইলেকট্রন রইল, আর সিগমা 2 জিতে একটা ইলেকট্রন ধরো এক্সাইটেড হয়েছে। তাহলে এই পার্টিকুলার কেসে বন্ড অর্ডারটা কত হবে না? 3 - 1/2, তার মানে এটা দেখো 1 হয়ে গেল, তাই তো? বন্ডিংয়ে দুটো একটা 3টে, অ্যান্টিবন্ডিংয়ে একটা, 2/2, তাহলে বন্ড অর্ডার 1 হয়ে গেল। এইটা কিন্তু তোমার যে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা আঁকো, সেটা একটা মিনিমা দিয়ে যাবে, এটা কিন্তু স্টেবল ইলেকট্রনিক স্টেট দেবে তোমার। ঠিক আছে, এটা স্টেবল ইলেকট্রনিক স্টেট। তাহলে দেখো স্টেবল আনস্টেবল সেইটাই পোটেনশিয়াল এনার্জি সারফেসটা মিনিমা আছে কি নেই তার উপরে নির্ভর করে তুমি পেতে পারবে। বোঝা গেল প্রথম পার্টটা? আর এবারে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে যে এই মানে ইউজুয়ালি মানে যেখানে ডিজেনারেসি নেই সেরকম একটা জায়গা বাদ দিলে, যে ইলেকট্রনিক স্টেটগুলোকে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো, কেউ কেউ হচ্ছে সিংলেট, কেউ কেউ হচ্ছে ট্রিপলেট। ইলেকট্রনিক স্টেট can be singlet or triplet, মানে ইউজুয়ালি আমি এই দুটোই বলছি, ইলেকট্রনিক স্টেট ক্যান বি সিংলেট অর ট্রিপলেট, সামটাইমস কিন্তু আরও হতে পারে, সামটাইমস ডাবলেটস অ্যান্ড সো অন। মানে মোটামুটিভাবে সিম্পল যে সমস্ত মলিকুলগুলো তার ইলেকট্রনিক স্টেটগুলো আইদার সিংলেট না হলে ট্রিপলেট, কিন্তু কখনো অড ইলেকট্রন মলিকুল যদি হয় তার ক্ষেত্রে তোমার ডাবলেট হতে পারে। মানে ব্যাপারটা কীরকমভাবে আসে না, একটা রেজাল্টেন্ট স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা তোমাকে প্রথমে বের করতে হয়। রেজাল্টেন্ট কোয়ান্টাম নাম্বার তুমি ক্যাপিটাল এস লেখো, তো সেটা বেসিক্যালি হচ্ছে সামেশন ওভার আই এমএসআই, আর সামেশন ওভার আই এমএসআই মানে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনগুলো। এটা তো মাল্টি ইলেকট্রন সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে, মলিকুল নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে মাল্টি ইলেকট্রন সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে। কোনো একটা মাল্টি ইলেকট্রনিক সিস্টেম অনেকগুলো ইলেকট্রনস আছে, আর প্রত্যেকটা ইলেকট্রনের যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার সেগুলোকে যোগ করে তুমি একটা রেজাল্টেন্ট স্পিন কোয়ান্টাম নাম্বার তুমি পাবে, এটা আমি ক্যাপিটাল এস বলছি। ঠিক আছে, এটা মানে ক্যাপিটাল এস, মানে ক্যাপিটাল এস বলাটাও রাদার এখানে ঠিক হচ্ছে না, এটা রাদার উচিত হচ্ছে এম এস বলা ভালো। এইটা হচ্ছে তুমি প্রথমে তুমি এম এস বলো, হ্যাঁ, রেজাল্টেন্ট ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম, সেটাকে ক্যাপিটাল এম এস বলো এটা। আচ্ছা, এবারে ফর এ given s allowed values of ms, সেটা কি হবে না, প্লাস এস টু মাইনাস এস উইথ ইউনিট ইন্টারভাল। মানে যেমন হয় না যে কোনো একটা গিভেন এল এর জন্য এম এল এর অ্যালাউড ভ্যালু হচ্ছে প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল, এখানেও ঠিক পরে গিভেন এস অ্যালাউড ভ্যালুজ অফ এম এস হচ্ছে প্লাস এস টু মাইনাস এস উইথ ইউনিট ইন্টারভাল। মানে ব্যাপারটা কীরকম, তাহলে যদি এমন হতো যে ইফ একটা এম এস এর ভ্যালু হচ্ছে তোমার প্লাস আপ আছে আর মাইনাস আপ আছে, এইটা করসপন্ড করবে এসটা তোমার অ্যাকচুয়ালি হাফ, তাহলে এম এস এর ভ্যালু
তোমার ধরো +1 আছে, 0 আছে, -1 আছে, তোমার এটা করসপন্ড করবে এসি হচ্ছে তোমার 1, বুঝতে পেরেছো? বা এমএস এর ভ্যালু ধরো তোমার 0 আছে, তাহলে সেখানে এসটাও তোমার 0 হয়ে গেল। মানে এরকম আর কি, ধরো এমএস এর ভ্যালু তোমার +3/2, +1, +1/2, 0, -1/2, -1, -3/2, এটা করসপন্ড করবে এস ইকুয়াল টু তোমার বেসিক্যালি তোমার 3/2 অ্যান্ড সো অন। তাহলে এইটা এই পরে যখন শিখবে তোমার মলিকুলার টার্ম সিম্বল বা মানে এমনি অ্যাটমিক টার্ম সিম্বল তো তুমি শিখেছো, সেখানেও এই ক্যাপিটাল এস নিয়ে কথাবার্তা হয়েছে। ঠিক একই রকমভাবে মলিকুলার টার্ম সিম্বল হয়, মলিকুলার টার্ম সিম্বল আমরা এমএসসিতে পড়াবো, মলিকুলার টার্ম সিম্বল হয়। তার ক্ষেত্রে তুমি কিন্তু এই ওভার একটা রেজাল্টের ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এমএস তোমার লাগে, সেইখান থেকে তুমি রেজাল্টেন্ট স্পিনটাকে জাস্ট বের করতে পারো। রেজাল্টেন্ট স্পিন হচ্ছে এস। তাহলে যেমন হচ্ছে তোমার 1 ইলেকট্রন সিস্টেমের জন্য এস যদি হাফ হতো, তাহলে এমএস এর ভ্যালু +1/2 -1/2 হয়। ঠিক একই রকম মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এমএস সেগুলোকে তুমি যোগ করে ফেলো, যোগ করে ক্যাপিটাল এমএস তৈরি করে ফেলো। এবার ক্যাপিটাল এমএস 1 তুমি পেলে সেক্ষেত্রে তুমি এসটাকে পেয়ে যাচ্ছ। তাহলে ওভারঅল এস বলতে আমি কী বুঝছি সেটা এখানে বুঝে গেলাম আর কি। এটা রেজাল্টেন্ট স্পিন তুমি বলতে পারো, কিন্তু এটা ঠিক স্পিন কোয়ান্টাম নাম্বার বলাটা ঠিক হবে না। এটা রেজাল্টেন্ট স্পিন, সেটা হচ্ছে এস। আর তারপর যেটা করতে হয় তোমার স্পিন মাল্টিপ্লিসিটি ডিফাইন করতে হয়। মানে 1 তুমি ক্যাপিটাল এস পেলে স্পিন মাল্টিপ্লিসিটি তুমি ডিফাইন করবে কেমন করে, সেটা বাই ডেফিনেশন হচ্ছে 2s + 1। এইটা স্পিড মাল্টিপ্লিসিটি 2s + 1। এবারে এই 2s + 1 এর ভ্যালু কত সেইটার উপরে নির্ভর করে তোমার অ্যাকচুয়ালি সব কিছু হবে। ইফ 2s + 1 ইকুয়াল টু ধরো তোমার 1, দেন ইট ইজ এ সিঙ্গেল স্টেট। যদি এটা 2 হয় দেন ইট ইজ এ ডাবল স্টেট। এটা যদি তোমার 3 হয় দেন ইট ইজ এ ট্রিপলেট স্টেট, ইত্যাদি ইত্যাদি। ওই যে সিংলেট, ডাবলেট, ট্রিপলেট এই নামগুলো বেসিক্যালি হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি থেকে এসেছে। এটা আচ্ছা, এবারে দেখা যায় যে ধরো একটা কোনো একটা সিম্পল মলিকুল, হ্যাঁ, তার আমি ইলেকট্রনিক স্টেটটা সিঙ্গলেট না ট্রিপলেট জাস্ট দেখতে গেছে। ধরো আমি বললাম যে হাইড্রোজেন মলিকুল, ঠিক আছে? তো এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু ইভেন 2, যেটা হচ্ছে ইভেন। এইটা আচ্ছা, এর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কেমন না σ1g2। মানে ব্যাপারটা এইরকম করে তুমি ভাবো, এটা আমি খুব স্কেমাটিক্যালি আঁকছি আর কি। হয়তো এই দিকে তোমার এনার্জি প্লট করা হচ্ছে, এইটা হাইড্রোজেন 1s অরবিটাল, এইটা হাইড্রোজেন 1s অরবিটাল, এরা তোমার মলিকুলার অরবিটাল তৈরি করছে এইরকমভাবে ওভারল্যাপ করে। আমি কোয়ালিটিটিভ কারেক্ট করে আঁকছি না জিনিসটাকে। এটা হচ্ছে σ1g, এটাকে σ1u, তাই তো? এইখানে দুটো ইলেকট্রন তোমার এইরকমভাবে আছে। একই স্পিনে দুটো ইলেকট্রন থাকতে পারবে না, কারণ একই স্পিনে দুটো ইলেকট্রন থাকলে তোমার ওই পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাবে, কারণ কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন সেটে দুটো ইলেকট্রন একই স্পিনে থাকতে পারবে না, সেটা। তো দেখ, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে পরিষ্কার দেখো, জাস্ট দুটো ইলেকট্রন একজন আপ স্পিনে একজন ডাউন স্পিনে থেকে যাওয়ার জন্য তুমি যখন রেজাল্টেন্ট ইমেজটাকে ক্যালকুলেট করছো, সেটা হচ্ছে একটা +1/2 আর একটা হচ্ছে তোমার -1/2, তাহলে তোমার 0 হয়ে গেল। ক্যাপিটাল এসটাও 0 হয়ে গেল। 2s + 1 যেটা করছো তুমি সেটা তোমার 1 হয়ে গেল। তাহলে এটা তোমার একটা সিঙ্গেল স্টেপ দিল, সিঙ্গেল স্টেপ। আচ্ছা, এবারে যখন তুমি ধরো ফার্স্ট এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট অফ H2 তুমি কনসিডার করছো, ফার্স্ট এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, সেখানে কি হচ্ছে? সেখানে হচ্ছে দেখো, একটা ইলেকট্রন σ1g তে σ1g থেকে σ1u তে চলে গেছে। এটাকে এনার্জি প্লট করা হচ্ছে, এটা 1s, এটা 1s। এইখানে একটা ইলেকট্রন রইল σ1g তে,
আর সিগমা 1u-তে একটা ইলেকট্রন তোমার চলে গেছে, এইটা। আচ্ছা, অথবা হতে পারে দেখো এইটাও কিন্তু তোমার সকল অ্যালাউড কনফিগারেশন, যেদিকে ধরো তুমি এনার্জি প্লট করছো 1s 1s সিগমা 1g সিগমা 1u, এইটা আপ স্পিনে রইলো, এটা তোমার ডাউন স্পিনে রইলো, এটা। তাহলে দেখো জাস্ট তুমি বলছো সিগমা 1g থেকে সিগমা 1e-তে একটা ইলেকট্রন চলে গেছে, এমন হতেই পারে যে তোমার দুজনেই তোমার আপ স্পিনে রইলো, অথবা একজন আপ স্পিনে একজন ডাউন স্পিনে রইলো। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো যখন তুমি এমএস ক্যালকুলেট করবে, এমএসটা ক্যালকুলেট করবে, সেটা কত হচ্ছে না, এইটা প্লাস আপ এইটা প্লাস আপ, তাহলে প্লাস আপ প্লাস প্লাস আপ করে 0 হলো, সরি 1 হলো, টোটাল এসটা হচ্ছে তোমার সরি 1 সেকেন্ড, মানে এইটা রাদার মানে এটা দুটো ইলেকট্রন তো একই স্পিনে তোমার চলে গেছে, এটাকে না এইভাবে দেখো, মানে আসলে এটা এটা এখানে টোটাল এসটাই তোমার একবার 1, আসলে এটা কি হয় মানে দুটো ইলেকট্রন যখন থাকে না, হ্যাঁ, তখন হচ্ছে তুমি যখন যোগটাকে করবে তখন ওই মানে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তোমার একটুখানি রাদার এইভাবে বলাটা ঠিক না, মানে আমি জাস্ট মানে আর একটা জিনিস একটুখানি বলে নিই এখানে, 1 সেকেন্ড এখানে না এইভাবে না বলে, মানে এখানে দুটোই মানে এইটাকে আসলে এটা কি হয়, আমি ওই যখন রেজাল্টেন্টটাকে যোগ করছিলাম, হ্যাঁ, তখন এইটা তো দুটো ভেক্টর একই দিকে কাজ করছে, তো সেই হিসেবে এই এমএসটাকে 1 বলছি, এবারে এমএস এটা হচ্ছে এমএস, এটা হচ্ছে এমএস 0, আর একটা হতে পারে তার সময় মানে এইটা যখনই থাকবে না, এটা কিন্তু এখানে মানে তিনটে জিনিস একসাথে তোমায় দেখতে হবে, মানে আসলে এটা কতটা কি মনে আছে তোমরা জানো জানি না, ধরো এইটা না, ধরো তোমার এমএস এর ভ্যালুটা 2 ইলেকট্রন সিস্টেমের জন্য প্লাস আপ হতে পারে, মাইনাস আপ হতে পারে, আর এদিকে প্লাস আপ হতে পারে, মাইনাস আপ হতে পারে। এবার যখন তুমি যোগ করছো না, এই প্লাস আপ মিলে 1 হতে পারে, প্লাস আপ মিলে 0 হতে পারে, মাইনাস আপ প্লাস আপ মিলে হচ্ছে তোমার 0 হতে পারে, আর মাইনাস আপ মিলে হচ্ছে -1 হতে পারে। তাহলে তোমার এইখান থেকে দুটো জিনিস পাচ্ছ যখন ক্যাপিটাল এমএস তুমি ক্যালকুলেট করলে এই যোগ করে, হ্যাঁ, তখন দেখো একটা 0 থাকছে, আর একটা +1 থাকছে, একটা 0 থাকছে, একটা -1 থাকছে। তাহলে এইটা ইটসেলফ হচ্ছে একটা তোমার সিংলেট দিল, আর এইটা তিনজনে মিলে হচ্ছে তোমার একটা ট্রিপলেট দেবে। এইভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে এইখানে যখন আমি দেখছি মানে মানে শুধুমাত্র মানে অ্যাকচুয়াল সিচুয়েশন হচ্ছে এরকম আর কি, যে তোমার যখন 2 ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করবে, শেষ প্লাস আর মাইনাস হাফে থাকতে পারে, আর একটা সেও প্লাস আর মাইনাস হাফে থাকতে পারে। তুই যখন রেজাল্টেন্টটাকে লিখবে +1 হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। তার মানে এখানে 4টে টোটাল মাল্টিপ্লেক্স। তাহলে 4টে মাল্টিপ্লেক্স হলে একটা তুমি জাস্ট +1 0 -1 করে নাও, আর একটা 0 করে নাও, তার মানে একটা সিংলেট হয়ে গেল, বাকি 3টে ট্রিপলেট হয়ে গেল। আচ্ছা, এইটাকেই জাস্ট আমি একটুখানি মানে এত এই ঝামেলার মধ্যে না গিয়ে খুব সহজে একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি যখন রেজাল্টেন্ট স্পিনটাকে ক্যালকুলেট করবে, মানে এর মধ্যে একটা স্পেসিফিক তুমি নিয়েছো আর কি, মানে তুমি জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ না করে তুমি কাছে এইভাবে ভাবো যে বলছে একদম স্পেসিফিক এই ইলেকট্রনিক কনফিগারেশনটার কথাই তুমি ভাবছো। স্পেসিফিক এই ইলেকট্রনিক কনফিগারেশনটার কথা কিন্তু তুমি ভাবো, তার জন্য এই ওভারঅল এসটা সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি 1, কেন দুটি একই স্পিনে আছে। আর এইটার ক্ষেত্রে দেখো ওভারঅলটা সেটা যে একটা প্লাস আপ একটা মাইনাস আপ, মানে সেটা বেসিক্যালি তোমার 0। আর এইটা যদি s=1 হয়, তাহলে এর ক্ষেত্রে 2s+1 যখন করছো তোমার হয়ে যাচ্ছে 3, আর এইটা যখন 2s+1 করছো সেটা হয়ে যাচ্ছে তোমার 1। তাহলে এইটা হচ্ছে তোমার ট্রিপলেট স্টেট দিচ্ছে, এটা তোমার সিঙ্গেল স্টেট দিচ্ছে। তাহলে অ্যাকচুয়াল সিচুয়েশন হচ্ছে এই যে কনফিগারেশনটা, এই যে 3টে কনফিগারেশন, মানে তোমার ধরো মানে দুটোই আপস্পিন, একটা আপস্পিন একটা ডাউনস্পিন, আর দুটি ডাউনস্পিন, 3টে মিলে এত হলো হচ্ছে ট্রিপলেট স্টেট, মানে 3টে স্টেট থাকবে না। আমি তো লিখছি একটা, তাহলে বাকি দুটো কোথায়? বাকি দুটো হচ্ছে এই কম্বিনেশনের মধ্যে পড়ছে, মানে s=+1 এর জন্য একটা, তার সঙ্গে s=0 থাকবে, মানে এমএস এর ভ্যালু +1 থাকছে একটা, এমএস এর ভ্যালু 0 একটা থাকছে, এমএস এর ভ্যালু -1 থাকে। এই 3টে মিলে তোমার বেসিক্যালি ট্রিপলেট স্টেট। এইটা হচ্ছে তোমার সেই ট্রিপলেট স্টেটে বিলং করে। আর এইটা হচ্ছে তোমার একটা মানে একটা সিঙ্গেল স্টেট তো এমনি থাকবে,
মানে টিবলেটের মধ্যে তো একটা এমএস এর ভ্যালু 0 এমনি থাকবে, আর একটা অ্যাডিশনাল সিঙ্গেল স্টেট থাকবে। সেই অ্যাডিশনাল সিঙ্গেল স্টেট হচ্ছে এরকম যে একটা আপ স্পিন একটা ডাউন স্পিন আছে। তাহলে যদি কেউ এই ঝামেলার মধ্যে না যায়, জাস্ট এইটুকু ভাবো যে এইখানে ইলেকট্রনগুলো এটা প্যারালাল স্পিনে আছে, দুটোই অ্যান্টি প্যারালালও হতে পারতো, কিন্তু আমি আবার বলছি মানে দুটোই মানে আপ স্পিনে থাকতো মানে এটা +1, দুটোই তো ডাউন স্পিনেও থাকতে পারতো এইটা। আর তোমার এর জন্য তোমার পরে দেখবে যে যখন তুমি ওই পাউলি জেফারসন প্রিন্সিপাল, অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, হ্যানাথান ইত্যাদি করে কাজে লাগাবে আর কি, তখন কিন্তু এখানে একটু তিনটে কম্বিনেশন +1, 0, -1 সব মিলে তোমার একটা টিউবলেট স্টেট দিল, কিন্তু এইটা টিউবলেটের মধ্যে বিলং করে, আর এইটা হচ্ছে তোমার সিংলেটের মধ্যে বিলং করে। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এই টাইপের মলিকুল যেখানে ইভেন নাম্বার অফ ইলেকট্রনস আছে, মানে যদি করে ডিজেনারেসি বা ইত্যাদি না থাকে, তা গ্রাউন্ড স্টেটটা ইউজুয়ালি সিংলেট হচ্ছে। কিন্তু এক্সাইটেড স্টেট যখনই তুমি করবে না, তখনই কিন্তু তোমার একটা সিংলেটের সাথে সাথে কিন্তু একটা টিউবলেট এসে হাজির হবে। তাহলে দেখো মানে মোস্ট অফ দ্য কেস আমি আবার বলছি যে এইটা যে গ্রাউন্ড স্টেট অলওয়েজ সিংলেট হবে সেরকম নয়। অক্সিজেনের ক্ষেত্রে ডিজেনারেসি যখন চলে আসে তুমি দেখবে গ্রাউন্ড স্টেটটা টিউবলেট, অক্সিজেন O2 ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট হচ্ছে টিউবলেট হয়। আমি জাস্ট এইরকমভাবে পেয়ার্ড হয়ে যায়, মানে প্রত্যেকটা মলিকুলার অরবিটাল তোমার ডাব্লিউ অকুপাইড হয়ে গেছে, সেই রকম কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন যেমন আমি H2 ক্ষেত্রে করলাম, তার ক্ষেত্রে তুমি গ্রাউন্ড স্টেটটা দেখছো ইউজুয়ালি সিংলেট, অর্গানিক মলিকুলের ক্ষেত্রে আরই হয় সেটা। আর এক্সাইটেড স্টেট তোমার সিংলেট এবং টিউবলেট এই পেয়ারে আসে। আর অড ইলেকট্রন মলিকুল হলে কিন্তু তোমার গ্রাউন্ড স্টেট, যেখানে একটা অরবিটালে কি হবে, একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে হচ্ছে তুমি অবভিয়াসলি এখানে স্পিনটা সেটা তোমার অরিন্টিক্যাল মাল্টিপল অফ হাফ হয়ে যাবে, সেখান থেকে তুমি ডাবল স্টেট পেতে পারো। দেখো ডাবলেট নিয়ে আমি কম আলোচনা করছি। তাহলে ইউজুয়ালি যেটা হয় মানে সেটা হচ্ছে ইন মেনি কেসেস, মানে অলওয়েজ নয় কিন্তু ইন মেনি কেসেস ground state is singlet, আর excited state come with pairs, one is singlet and other one is ট্রিপলেট। একজন হচ্ছে সিংলেট আর অন্যটা হচ্ছে তোমার ট্রিপলেট, ঠিক আছে। এক্সাইটেড স্টেটস কাম উইথ পেয়ার্স, ওয়ান ইজ সিংলেট অ্যান্ড আদার ওয়ান ইজ ট্রিপলেট। আচ্ছা একটা জিনিস বলি, গ্রাউন্ড স্টেট মানে তার এনার্জি কম সেটা তুমি বুঝেই গেলে, এটা লোয়েস্ট এনার্জি। আচ্ছা এবারে তোমার ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি থেকে যা প্রমাণ করা যায় বা এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই যে যদি কোনো একটা গিভেন এক্সাইটেড স্টেটে ট্রিপলেট এবং সিংলেট দুজন একসাথে অ্যাপিয়ার করে, তার ট্রিপলেট ইজ মোর স্টেবল দ্যান সিংলেট। তাহলে তাহলে যেটা হচ্ছে এই 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 যে যখন একটা সিগমা জি থেকে একটা ইলেকট্রন সিগমা ইউতে গেল, একটা স্টেট সিংলেট তৈরি হলো, তিনটে তোমার ট্রিপলেট তৈরি হলো, ট্রিপলেট ইজ মোর স্টেবল দ্যান সিংলেট। তাহলে ইন এ গিভেন এক্সাইটেড স্টেট, ইন এ গিভেন excited state, triplet is more stable than singlet. More stable than singlet. তাহলে আমরা এইটা ধরে নিয়ে এগোবো। তা কোথাও ডাবলেট থাকতে পারে, কোথাও গ্রাউন্ড স্টেট ট্রিপলেট হতে পারে, সেগুলো একটা স্পেশাল কেস, সেগুলো আমি আলোচনা করছি না। আমি ধরে নিচ্ছি যে মোস্ট অফ দ্য কেসে মানে মেনি কেসে গ্রাউন্ড স্টেট হচ্ছে সিংলেট, আর এক্সাইটেড স্টেট সিংলেট এবং ট্রিপলেট দুজন হতে পারে, কিন্তু সিংলেট ট্রিপলেট ইজ মোর স্টেবল দ্যান দ্য সিংলেট হয়। তার কারণ আছে, তার কারণ মানে বেসিক্যালি মানে হার্ট্রি-ফক থিওরি, হ্যাঁ সেইটা অন্তত করতে হবে আর কি, সেখান থেকে তুমি দেখাতে পারবে যে ট্রিপলেটটা মানে ওই একটা এক্সচেঞ্জ ইন্টারাকশন বলা হয় আর কি। ট্রিপলেটের ক্ষেত্রে একটা এক্সচেঞ্জ ইন্টারাকশন থাকে, যেটা ফেভারেবল এক্সচেঞ্জ ইন্টারাকশন, তার জন্য ট্রিপলেট ইজ মোর স্টেবল হয়ে যায় দ্যান দ্য সিংলেট আর কি। সেটা তোমরা অনেক সময় এক্সচেঞ্জ এনার্জিতে বলো, এই যে কেন হাফ ফিল্ড বা কমপ্লিটলি মানে হাফ ফিল্ড ইজ মোর স্টেবল দ্যান দ্য ইনকমপ্লিটলি ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন বা ফুল ফিল্ড ইজ মোর স্টেবল দ্যান দ্য হাফ ফিল্ড কনফিগারেশন। এটা বলার সময় পেয়ারিং এনার্জির সঙ্গে সঙ্গে একটা এক্সচেঞ্জ এনার্জি গল্প করো না, এক্সচেঞ্জ এনার্জি তুমি কোয়ালিটিভলি শেখো, তার একটা কোয়ান্টাম মেকানিক্যাল অরিজিন আছে। তাহলে সেই তোমার ওই এক্সচেঞ্জ ইন্টারাকশনের জন্য দেখাতে পারা যাবে যে ট্রিপলেট ইজ মোর স্টেবল দ্যান দ্য সিংলেট। তোমাকে মাথায় রাখতে, তার মানে যেটা ব্যাপার হচ্ছে তুমি যদি পোটেনশিয়াল এনার্জি সারফেসের রেসপেক্টে দেখো, ধরো আমি যখন একটুখানি একটা দেখাচ্ছি আর কি, আমরা পরে জাবলস্কি ডায়াগ্রামের ক্ষেত্রে আসলে এদিকে এনার্জি তুমি প্লট করছো, তার একটা টিপিক্যাল কেসে
হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা তো? হ্যালো, আমার কথা শোনা গেল? হ্যালো, আচ্ছা স্যার। হুম। আর শেষ পর্যন্ত শুনতে পেয়েছো তো না, যতখানি বলেছি? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, একটা আওয়াজ শুনি আমি বুঝতে পেরেছি, বুঝি নেট কেটেছে আর কি। দেখো দেখো, তাহলে তুমি জাস্ট এরকম একটা জিনিস ধরে এগো যে গ্রাউন্ড স্টেটটা হচ্ছে সিংলেট, এক্সাইটেড স্টেট তোমার পেয়ারে অ্যাপিয়ার করবে, একজন সিংলেট একজন হচ্ছে ট্রিপলেট। তাহলে দেখো, যদি তুমি পোটেনশিয়াল এনার্জি সারফেসটাকে করো, তাহলে একটা ইলেকট্রনিক স্টেট ধরো তুমি এরকম আঁকলে, আর দুটো ইলেকট্রনিক স্টেট ধরো, মানে আমি সবই স্টেবেলের কথা ভাবছি, মানে স্টেবেল সব ধরো, আনস্টেবল আমি কাউকে ধরছি না এইটা। এবার এইখানে তোমার ধরো দুটো স্টেট তুমি পেলে, তারা মানে মানে ইন্টারসেক্ট করতে পারে না করতে পারে সেটা পরের কথা। তাহলে এনার্জি অনুযায়ী এইটা যদি তোমার গ্রাউন্ড সিঙ্গেল স্টেট সেটা S0 বলো, তাহলে এইটাকে তুমি বলো T1, এটাকে তুমি বলো হচ্ছে S1। মানে এইরকম করে তুমি এগোবে, মানে পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে যদি তুমি ব্যাপারটাকে বোঝাতে চাও, তাহলে হচ্ছে জাস্ট মানে ইলেকট্রনিক স্টেটগুলো ডিস্ট্রিবিউশনগুলো হবে এরকম। এটা হচ্ছে তোমার ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তোমার রিপ্রেজেন্ট করছে। এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, যেটা S0, মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট হচ্ছে সিংলেট। আর এবার এক্সাইটেড যে ইলেকট্রনিক স্টেটগুলো, সেগুলো আমি স্টেবল এখানে ধরেছি, সে স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, যা খুশি হতে পারে, এটা আলাদা কথা। তাহলে এই দুজনের মধ্যে দেখো একজন এগুলো তুমি মানে একটা একটা পার্টিকুলার এক্সাইটেড স্টেট বলে আমি ওয়ান জাস্ট নামটা দিয়েছি, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। মানে তুমি যদি এই সিংলেট টিবলেট ইত্যাদি ক্লাসিফিকেশন না করতে, তুমি কি করতে, এই সিগমা 1G2 এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে একটা ইলেকট্রনকে সিগমা 1U তুমি পাঠিয়ে দিলে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেশন। ফার্স্ট এক্সাইটেশনের জন্য একটা সিংলেট তৈরি হবে, একটা টিবলেট তৈরি হবে, টিবলেট ইজ মোস্ট স্টেবল দ্যান দ্য সিংলেট। তাহলে এই যে S0টাকে তুমি জাস্ট বলছো একটা স্টেবল গ্রাউন্ড electronic state which is singlet। এটা হচ্ছে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট which is ট্রিপলেট। আর এটা হচ্ছে একটা স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট which is সিংলেট, তাই না? তাহলে ইলেকট্রনিক স্টেটগুলোকে তোমার একটা ক্লাসিফিকেশন হচ্ছে সিংলেট, ট্রিপলেট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে এইটা কেন করলাম, কারণ এইটা করলাম তার কারণটা হচ্ছে যে যখন তোমার একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেট ট্রানজিশন তুমি ঘটাতে চাইবে না, সেখানে একটা সিলেকশন রুল আছে। তাহলে প্রথম যে সিলেকশন রুলটা সেটা বলে স্পিন সিলেকশন রুল। আর স্পিন সিলেকশন রুলটা কি বলে, যেটা বলে যে তোমার সিংলেট টু সিংলেট বা S2S বা ট্রিপলেট টু ট্রিপলেট মানে T টু T, হ্যাঁ, সিংলেট টু সিংলেট, ট্রিপলেট টু ট্রিপলেট, এই যে ট্রানজিশনসগুলো সেগুলো হচ্ছে অ্যালাউড। কিন্তু সিংলেটের সঙ্গে ট্রিপলেট যে ট্রানজিশন, এটা তোমার ফরবিডেন। দিস ইজ ফরবিডেন, ঠিক আছে? তাহলে এইটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে যে তোমার সিংলেট টু সিংলেট বা ট্রিপলেট টু ট্রিপলেট, এইটা তোমার স্পিন সিলেকশন রুল দিয়ে অ্যালাউড। সিংলেট টু ট্রিপলেট বা ট্রিপলেট টু সিংলেট, সেটা কিন্তু ফরবিডেন। এটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে যখন আমি ওই যে অ্যাবজর্পশন প্রসেসটা ভাবছিলাম একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে, এখন ইলেকট্রনিক স্টেটগুলোকে যখন তুমি সিংলেট ট্রিপলেট এই ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারলে, তখন সিংলেট থেকে সিংলেট বা ট্রিপলেট টু ট্রিপলেট অ্যালাউড, কিন্তু সিংলেট থেকে ট্রিপলেট কিন্তু ফরবিডেন, ঠিক আছে? এটা হচ্ছে স্পিন সিলেকশন রুল। তাহলে আমি জাস্ট যেটা অ্যাডিশনালি আজকে যেটা বললাম আগের দিনের থেকে যেটা আলাদা, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক স্টেটগুলো স্টেবল আনস্টেবল আগের দিনে আমি কিছুটা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইলেকট্রনিক স্টেটগুলো তোমার সিংলেট ট্রিপলেট দু রকমের ক্যাটাগরি হতে পারে। কোনগুলোকে সিংলেট বলতে, কোনগুলোকে ট্রিপলেট বলতে, তার সম্বন্ধে একটু ধারণা তোমার তৈরি হয়ে গেছে। এবারে এটা স্পিন
অ্যালাউ ট্রানজিশন মানে হচ্ছে সিঙ্গলেট থেকে সিঙ্গলেট বা টিউবলেট থেকে টিউবলেটে যাবে, সিঙ্গলেট থেকে টিউবলেট, সেটা হচ্ছে স্পিড ফরবিডেড ট্রানজিশন। সেটা ঘটবে না ইউজুয়ালি যদি কোনো এক্সট্রা কিছু পার্টারবেশন বা ইত্যাদি না দেওয়া হয়। এটা এটা একটা কথা। আচ্ছা, আর একটাকে বলা হয় লাপোর্টের সিলেকশন রুল। সেটাকে আমি বলে দিচ্ছি, সেটা আমাদের ওই গ্রুপ থিওরিতে খুব ভালো করে বলবো। লাপোর্টের সিলেকশন রুল। আচ্ছা, প্রথম কথা, এটা অ্যাপ্লিকেবল ফর এ সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। অ্যাপ্লিকেবল ফর মানে হোমোনিউক্লিয়েটেড অ্যাটমিক মলিকুল, সেন্ট্রোসিমেট্রিক মলিকুল, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ফর সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলি, দেখো এই যে যখন আমি ইলেকট্রনিক বা এমোগুলোকে বলেছিলাম না, দেখো এমোগুলোর ক্ষেত্রে এই নিচে না কারো ক্ষেত্রে জি, কারো ক্ষেত্রে ইউ এসব লিখছিলাম না। এই দেখো এখানে এই যে এই সাবজেক্ট হিসেবে জি ইউ ইউ জি এসব লিখেছিলাম না, মানে তোমার ধরো একটা হোমোনিউক্লিয়েটেড অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে কিছু কিছু তোমার কি বলবো এমো, সেগুলো বা কিছু কিছু বলবো ইলেকট্রনিক স্টেট, সেগুলো হচ্ছে জি টাইপ, কিছু কিছু ইলেকট্রনিক স্টেট হচ্ছে ইউ টাইপ। মানে এটা হচ্ছে যে ইলেকট্রনিক স্টেটের আরও দুটো ক্লাসিফিকেশন হয় অবশ্যই সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে। ইলেকট্রনিক স্টেট সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু ক্যান বি গেরাডে বা জিরাডে, অথবা ক্যান বি উনজিরাডে। তো মানে একটা জি টাইপ অথবা ইউ টাইপ হতে পারে। তা জি টাইপের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ ইনভার্সন সিমেট্রি, এখানে ইনভার্সন সিমেট্রিটা আছে। অর্থাৎ তুমি যদি এই এমোটা ছবি আঁকতে পারো, তাহলে এক্স ওয়াই জেড পয়েন্টটা যেমন দেখতে, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টটা এক্স্যাক্টলি একই দেখতে। আর এটা হচ্ছে হ্যাজ নো ইনভার্সন সিমেট্রি। এটা ধরো আমি যদি একটা সিগমা বন্ডিং দেখি, ধরো হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো, সিগমা বন্ডিং এমোটা তো আমরা এইরকমভাবে লিখে দিই। তো একটা সিগমা বন্ডিং, সিগমা বন্ডিং এমোটা এই ধরনের দেখতে হয়। এটা প্লাস হয়, এটা মাইনাস, এটা মাইনাস, এরকম দেখতে হয়। এটা হচ্ছে তোমার সিগমা বন্ডিং করো। এবং এই পার্টিকুলার কেসটা দেখে, এটা যে সিগমা আমি 1G নাম দিচ্ছি, বা সিগমা 1G, এটা জি টাইপ হলো কেন হলো? তুমি দেখো, তুমি জাস্ট যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট নাও, সেটা যদি এক্স ওয়াই জেড পয়েন্ট হয়, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্ট থাকে, একই সাইন একই রকমের দেখতে সব কিছু, এটা সিগমা বন্ডিং হলো। ঠিক আছে এটা। আর যখন তোমার এ হয়ে যাবে, মানে তোমার মানে উল্টো দিকে যখন সিগমা দ্বারা অ্যান্টি বন্ডিং যখন তুমি কনসিডার করছো, কি হয় সেটা না, এই দিকে তোমার এই হলো, এই হলো, এটা প্লাস সাইন হলো, এটা তোমার মাইনাস সাইন, এটা ধরো সিগমা অ্যান্টি বন্ডিং, সিগমা অ্যান্টি বন্ডিং। দেখো এটা এখানে এক্স ওয়াই জেড পয়েন্টে যদি মাইনাস সাইন হয়, এখানে প্লাস এক্স মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টে প্লাস সাইন, তাহলে এটা হয়ে গেল তোমার কি না সিগমা 1U। তার মানে এই যে উনজিরেডে এবং জুরেডে এই ক্লাসিফিকেশনটা হয়েছে তোমার তোমার কি বলবো সিমেট্রিটা আছে কি নেই তার উপরে। ধরো আমি যদি পাই বন্ডিং এরকম ভাবতাম, তাহলে পাই বন্ডিং যখন তুমি কনসিডার করবে, পাই বন্ডিং এর ক্ষেত্রে কি হয়, এটা যদি তোমার বন অ্যাক্সিস হয়, তাহলে পাই বন্ডিং এর ক্ষেত্রে উপরটা রইল, নিচেরটা রইল, এটা প্লাস সাইন হলে এটা হচ্ছে মাইনাস সাইন, এটা হচ্ছে পাই বন্ডিং। এবং দেখো এক্ষেত্রে এক্স ওয়াই জেড পয়েন্টে যা সাইন, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টে অন্য সাইন। তার মানে এটা পাই, এটাকে ধরো তোমার আমি 2U নাম দিচ্ছি, হ্যাঁ, এটা মানে ইউ নাম দিচ্ছি। এই 1 বা 2 এর নামটা হচ্ছে তোমার কোন অ্যাটমিক অরবিটাল ইনভলভ হয়েছে। এখানে আমি দুটো ধরেছি, দুটো 1s অরবিটাল ইনভলভ হয়েছে বলে আমি 1 সাফিক্সটাকে দিচ্ছি। আর এবার এইটাকে তুমি অ্যান্টি বন্ডিং করতে, অ্যান্টি বন্ডিং করলে কি হয় না, এখানে তোমার পি অরবিটালগুলো তো জাস্ট এদিকে তোমার রিপেল হয়ে গিয়ে সরে গেল, এইখানে এও তোমার রিপেল হয়ে গিয়ে তোমার বেসিক্যালি সরে গেল। এটা এটা প্লাস, এটা মাইনাস, এইটা মাইনাস, এটা তোমার প্লাস, এইটা।
মানে যে পি অরবিটালকে যখন ওভারল্যাপ হয় সেম উপরটা সেম সাইন থাকলে তাহলে বন্ডিং, এখানে অপোজিট সাইন থাকবে, মানে এটা যদি পিওয়াই এটা পিওয়াই হয় তাহলে উপরটা প্লাস এটা মাইনাস, এখানে উপরে মাইনাস নিচে প্লাস, এরকম দেখতে হলে। কিন্তু এক্ষেত্রে দেখো ইনভার্সন সিমেট্রিটা আছে, এইটা যদি এক্স ওয়াই জেড পয়েন্টে যদি মাইনাস সাইন হয়, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্টে দেখো তোমার বেসিক্যালি একই সাইন আছে। মানে এটা পাই যে অ্যান্টি বন্ডিং যেটা অ্যান্টি বন্ডিং সেটা হচ্ছে দেখো তোমার বেসিক্যালি পাই টু জি। তাহলে সিগমা বন্ডিং হচ্ছে জি টাইপ, সিগমা অ্যান্টি বন্ডিং ইউ টাইপ, পাই বন্ডিং ইউ টাইপ, পাই অ্যান্টি বন্ডিং হচ্ছে জি টাইপ। তাহলে ইলেকট্রনিক স্টেটের আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে তোমার ওই মানে জি ইউ ক্লাসিফিকেশন। আচ্ছা, এবারে এইখানে যেটা বলা হচ্ছে লাপোর্টের সিলেকশন রুল, যে জি থেকে জি বা ইউ থেকে ইউ এগুলো হচ্ছে নট অ্যালাউড, অ্যালাউড নয়। অ্যালাউড কে না তোমার বেসিক্যালি জি থেকে ইউ এটা হচ্ছে অ্যালাউড। তাহলে জি থেকে জি রেটে থেকে উনজি রেটে বা উনজি রেটে থেকে জি রেটে এই ট্রানজিশনগুলো অ্যালাউড হবে, কিন্তু তোমার জি থেকে জি বা ইউ থেকে ইউ এই ট্রানজিশনগুলো কিন্তু অ্যালাউড হবে না। মানে সিগমা থেকে সিগমা স্টারে যাবে বা সিগমা স্টার থেকে সিগমা যাবে, কিন্তু সিগমা থেকে সিগমা বা সিগমা থেকে সিগমাতে কিন্তু মানে সিগমা জি থেকে সিগমা জিতে কিন্তু যাবে না। বা তোমার এই যে পাই বন্ডিং থেকে পাই অ্যান্টি বন্ডিং ট্রানজিশন অ্যালাউড, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি জাস্ট এরকম করে করো যে তোমার একটা সিগমা অ্যান্টি বন্ডিং থেকে তুমি পাই বন্ডিংয়ে ট্রানজিশনটা ঘটাবে, যদি তারা এনার্জেটিক্যালের কাছাকাছি, সেটা কিন্তু তোমার হবে না। তাহলে জি থেকে জি বা ইউ থেকে ইউ সেগুলো হচ্ছে অ্যালাউড নয়, জি থেকে ইউ সেটা হচ্ছে অ্যালাউড। আসলে এই পুরোটাই যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা, এই ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা সেটা তোমার সকল নন জিরো হতে হবে। মানে এটা কারণটা হচ্ছে বেসিক্যালি এই যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা, সেটা তো বেসিক্যালি ধরো একটা কোনো একটা মানে ইনিশিয়াল স্টেট এম এ স্টেট, এইখানে তোমার কোনো একটা ডাইপোল মোমেন্ট অপারেটর থাকে, ডাইপোল মোমেন্ট অপারেটর থাকে, আর এইখানে তোমার তো এন স্টেট এইটা, তো তাহলে এইটা সবসময় হচ্ছে একটা পোলারাইজ লাইট যদি তুমি নাও এটা হচ্ছে ইউ টাইপ, কারণ না এইখানে এই যে ডাইপোল মোমেন্টটা যে কিউ ইন্টু এক্স বা কিউ ইন্টু ওয়াই বা কিউ ইন্টু জেড, তাহলে ইউ টাইপ। তাহলে ওভারঅলটা তো জি টাইপ হতে হবে ইন্টিগ্রালটা নন জিরো হতে গেলে। তার মানে পরিষ্কার দেখো, যদি এইটাও যা এটাও যদি তাই হয়ে যায়, মানে এইটা যদি জি হয় এটাও যদি জি হয়, তাহলে ওভারঅল জিনিসটা হয়ে গেলে ইউ, যেটা হচ্ছে তোমার জিরো দিয়ে দেবে, ইন্টিগ্রালের ভ্যালু তোমার জিরো দিয়ে দেবে। বা এটা সবসময় ইউ, এইটা যদি তোমার ইউ হয়ে যায়, এটা যদি ইউ হয়ে যায়, তাহলে ইউ ইন্টু ইউ ইউ আবার ইউ ইন্টু ইউ করলে সব মানে এটা বেসিক্যালি মানে ইউ ইউ গুণ করলে জি, জি গুণ করলে আবার ইউ হয়ে যাবে, সেটা তোমার বেসিক্যালি জিরো দিয়ে দেবে এইটা। কিন্তু অন্য কিছু তুমি করতে, যে এইটা তোমার ইউ, এইটাকে জি না এটাকে ইউ না, তখন কিন্তু ওভারঅল জিনিসটা জি হয়ে যাবে, জি হয়ে গেলে এটা কিন্তু তোমার নন জিরো হয়ে যাবে। তার মানে এটা ওই এটা গ্রুপ থিওরি বা ইত্যাদি ক্ষেত্রে পরে মানে বিএসসি ছেলেদের জন্য হয়তো কঠিন লাগতে পারে, ট্রানজিশন ইন্টিগ্রাল কি সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু ঠিক আছে। মানে আমি জাস্ট মানে মুখে বললাম, তোমরা এই দুটো মনে রাখবে। একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে স্পিন সিলেকশনগুলো তো আছেই ওখানে, তার সঙ্গে সঙ্গে একটা অ্যাডিশনাল সিলেকশনগুলো, সেটা লাপোর্টের সিলেকশনগুলো। লাপোর্টের সিলেকশনগুলো যেটা তোমার বলবে সেটা হচ্ছে যে জি থেকে জি, ইউ থেকে ইউ এই ট্রানজিশনগুলো তোমার অ্যালাউড নয়, আর জি থেকে ইউ বা ইউ থেকে জি সেটা হচ্ছে অ্যালাউড। মানে এই কারণেই হচ্ছে এস মানে অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে এস থেকে এস বা পি থেকে পি বা এস থেকে ডি অ্যালাউড নয়, কিন্তু এস থেকে পি বা পি থেকে ডি সেটা হচ্ছে অ্যালাউড। ওখানে হচ্ছে এস হচ্ছে তোমার জি টাইপ, পি হচ্ছে ইউ টাইপ, ডি হচ্ছে আবার তোমার ডি অরবিটাল হচ্ছে আবার জি টাইপ, এফ অরবিটাল আবার ইউ টাইপ, এরকম করে। ওখানে তুমি এই যে ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তার যে বেসিসটা, এই বেসিসটা কিন্তু বেসিক্যালি লাপোর্টের সিলেকশন রুল। তাহলে দেখো, তাহলে ইলেকট্রনিক স্টেট জি আর ইউ এই ক্লাসিফিকেশনটা তুমি বুঝেছো, ইলেকট্রনিক স্টেট সিংলেট টিবলেট এই ক্লাসিফিকেশন তুমি বুঝেছো। এই দুটো বোঝার পরে তুমি এইটুকু বুঝলে যে তোমার সিংলেট থেকে সিংলেট বা টিবলেট থেকে টিবলেট সেটা হলে তবে অ্যালাউড হবে, সিংলেট থেকে টিবলেট অ্যালাউড নয়। আর জি থেকে ইউ বা ইউ থেকে জি হলে অ্যালাউড হবে, কিন্তু জি থেকে জি বা ইউ থেকে ইউ হচ্ছে অ্যালাউড নয়। তাহলে আমি জাস্ট আগে যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়া যখন কনসিডার করছিলাম, জাস্ট পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু সবসময় যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় কিন্তু যাবে না, এটা তো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার আমি একটা কাজ করি যে ফটোফিজিক্যাল প্রসেসগুলোকে প্রথমে
মানে ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেসগুলোকে প্রথমে আমি জ্যাবলন্সকি ডায়াগ্রাম দিয়ে যা বোঝার চেষ্টা করছি। জ্যাবলন্সকি ডায়াগ্রাম, ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেসগুলোকে আমরা জাস্ট জ্যাবলন্সকি ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করব। এটা ঠিক আছে। দেখো বেঁকে গেছে তো, বা কেটে চলে গেছে। আচ্ছা, জ্যাবলন্সকি ডায়াগ্রামে কি করা হয় দেখো না, জাস্ট আমি একটা স্কেমাটিক ছবি আঁকি, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে এনার্জি বাড়ছে, ধরো এইটা হচ্ছে তোমার S0 স্টেট, গ্রাউন্ড স্টেটটা সেটা S0। আর একটা কিন্তু বলি যে এই যে কোনো একটা স্টেটের আন্ডারে কিন্তু তোমার অনেক ভাইব্রেশনাল লেভেল থাকবে। একটা ইলেকট্রনিক স্টেট, তার আন্ডারে ভাইব্রেশনাল লেভেল থাকে, আবার ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে। আমি জাস্ট এখানে রোটেশনাল লেভেলগুলোকে আলাদা করে কনসিডার করছি না, ইলেকট্রনিক স্টেটের মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, সেটা আমি জাস্ট এখানে বোঝাচ্ছি। এই এটা S0 স্টেট। আচ্ছা, এবারে এইখানে তুমি কতগুলো স্টেট আঁকছি, কিরকম না, এইটা হচ্ছে তোমার T1 স্টেট, এটা S1 স্টেট, এটা হচ্ছে আরও এক্সাইটেড, মানে সেকেন্ড এক্সাইটেড সিঙ্গেল স্টেট। আমার এইটুকু জানলে আমার সব কিছু আলোচনা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার T1 স্টেট, এটা তোমার S1 স্টেট, এটা তোমার S2 স্টেট, এই হচ্ছে মেন ফ্রেমওয়ার্কটা। আমার এনার্জেটিক্যালি S0 এনার্জি সবচেয়ে কম ধরছে, তারপরে T1, তারপরে S1, তারপরে S2 ইত্যাদি ইত্যাদি আর কি। এইটা আচ্ছা, প্রথম যেটা পয়েন্ট মাথায় রাখা, মানে এইখানে আমি কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো লিখে দেবো, তাহলে তার সঙ্গে সঙ্গে আমি জাস্ট এখানে কিছু কিছু অ্যাডিশনাল কমেন্ট লিখবো, তারপরে আমি পেজ উল্টে আরও কিছু কিছু অ্যাডিশনাল জিনিসপত্র লিখে দেবো আর কি। তাহলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে তোমার ট্রানজিশনটা ঘটবে কি গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল থেকে, কারণ সেটাই অর্ডিনারি টেম্পারেচারে পপুলেটেড থাকবে, এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট বা এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলগুলো কিন্তু পপুলেটেড থাকছে না। তাহলে প্রথম যে জিনিসটা মাথায় রাখা সেটা হচ্ছে এই যে অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, রুম টেম্পারেচারে, অর্ডিনারি টেম্পারেচার গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল of the ground electronic state is populated। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলই পপুলেটেড থাকছে। তাহলে হেন্স এক্সাইটেশন টেক্স প্লেস from the V equal to 0 level of S0। তাহলে S0 V equal to 0 লেভেল থেকে ট্রানজিশনটা ঘটবে, বলো। আচ্ছা, এবারে ট্রানজিশনটা এই ঘটাটা, মানে এই যে ঘটা, সেটাতে অ্যাবজর্পশন করছে। তাহলে এই অ্যাবজর্পশনটা একটুখানি ভালো করে তুমি দেখো। তাহলে অ্যাবজর্পশনটা যখন হচ্ছে তখন কি হবে সেটা না, S0 থেকে তোমার S1-এ যেতে পারে, অথবা S0 থেকে তোমার S2-তে যেতে পারে, কিন্তু S0 থেকে T1-এ এইটা কিন্তু কোনোভাবে যেতে পারবে না, মানে এই দুটো অ্যালাউড।
এখন একটু স্পিন সিলেকশন করবে, এইটা কিন্তু তোমার ফরবিটেন। ঠিক আছে, এটা তাহলে অ্যাবজর্পশন প্রসেসটা আমি যখন দেখবো তখন কিন্তু ট্রানজিশনটা যখন ঘটবে তখন কিন্তু S0 থেকে S1-এ বা S0 থেকে S2-তে যেতে পারে, কিন্তু S0 থেকে T1-তে যেতে পারবে না। তার মানে বাই ডিরেক্ট অ্যাবজর্পশন এই এক্সাইটেড টিউবলেসটা কিন্তু কোনোভাবে পপুলেটেড হতে পারছে না। আর এবার অ্যাবজর্পশন হয়ে কোথায় যে গেল সে, দেখো ভি কল টু জিরো লেভেল, এসি কল টু জিরো, ভি কল টু জিরো লেভেলে গেল, মানে আমার ট্রানজিশনটা করলো ধরো S0 ভি কল টু জিরো লেভেল থেকে ট্রানজিশনটা ঘটলো, ঘটে তোমার S1-এর এনি ভি লেভেলে যেতে পারে। এটা তো যে কোনো ভি লেভেলে তোমার যেতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু ভি কল টু জিরো হতে হবে না, বা S0-র ভি কল টু জিরো থেকে তুমি স্টার্ট করলে করে কিন্তু এক্সাইটেড যে সিগন্যাল S2 যে কোনো ভি লেভেলে যেতে পারে। মানে এই যে ভিটা, এই ভিটা কিন্তু তোমার 0, 1, 2, 3 যা খুশি হতে পারে। তার মানে গাউন ইলেকট্রন স্টেট থেকে গাউন ইলেকট্রন স্টেটে গাউন ভাইব্রেশনাল লেভেল থেকে ট্রানজিশন হচ্ছে বলে এক্সাইটেড ইলেকট্রন স্টেটে কিন্তু শুধুমাত্র গাউন ভাইব্রেশনাল লেভেলে ট্রানজিশনটা ঘটবে সেরকম নয়, সে কিন্তু উপরে যেখানে খুশি যেতে পারে। ধরো আমি একটা টিপিক্যাল কেস কনসিডার করছি, যে ধরো তুমি এইখান থেকে স্টার্ট করলে ধর তুমি এখানে পৌঁছাবে, একটা টিপিক্যাল কেস। মানে এটা কখনো না যে এই জায়গাতে পৌঁছাবে, এখানে তুমি পৌঁছাবে, বা এখানেও তাই একই রকম ভাবে। তো এখান থেকে স্টার্ট করে ধরো তুমি জাস্ট এখানে পৌঁছাবে। কিন্তু এইখান থেকে এইখানে ডিরেক্টলি ট্রানজিশনটা ঘটবে না, মানে S0 থেকে S1-এ ঘটবে না। তাহলে এই প্রসেসগুলো যে অ্যাবজর্পশন প্রসেস, আর ধরে নাও অ্যাবজর্পশনের জন্য যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা সেটা হয়তো নিউ, মানে ওয়েভ নাম্বারের টার্মসে করলে নিউ জিরো বার, অথবা ফ্রিকোয়েন্সির টার্মসে করলে নিউ জিরো। এখানেও এটা ধরে নাও নিউ জিরো প্রাইম, মানে জিরোটা কাছে আমি ইউজ করছি অ্যাবজর্পশন প্রসেস ভাবার জন্য। ঠিক আছে, এবং এই যে অ্যাবজর্পশনটা হচ্ছে সেই অ্যাবজর্পশনটার হতে না যে টাইমটা লাগে, এই টাইমটা তোমার ভীষণ কম একটা টাইম লাগে। মানে এর যে টাওটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার ওই তোমার -13 সেকেন্ড, এই অর্ডারে -13 -14 এই পার্টিকুলার টাইমে হচ্ছে তোমার এই অ্যাবজর্পশনটা ঘটে। মানে এর ক্ষেত্রেও তাই, মানে এখানেও যা বোঝাবো এখানে তো একই জিনিস বোঝাবো, আমি একটা জায়গায় এসে দেখছি। এটা তোমার বেসিক্যালি অ্যাবজর্পশন বোঝাচ্ছে, মানে এইটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন, এটা অ্যাবজর্পশনটা হলো। আর অ্যাবজর্পশনের জন্য তোমার ওই যে আগে সিলেকশন রুল, হ্যাঁ না তারা ইত্যাদি জিনিসগুলো আমি বলে ফেলেছি। এবার কথাটা যে মানে যেটা হচ্ছে এই যে প্রাইমারি প্রসেস যেটা অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশনটা হলো। এবার অ্যাবজর্পশন হওয়ার পরে কি ঘটবে, আর অ্যাবজর্পশন ঘটার পরে প্রথম যে কাজটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে তোমার ধরো এই যে এক্সাইটেড ইলেকট্রন স্টেট S1, তার মধ্যে তো অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, এবারে এই মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে সে ভাইব্রেশনালি না গ্রাউন্ড স্টেটের কাছে আসতে চাইছে, এই গ্রাউন্ড স্টেটে আসতে চাইছে। মানে কি হলো, দেখ এই যে জায়গাটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। কি হলো, তাহলে ভাইব্রেশনাল রিল্যাক্সেশনে কি হচ্ছে না, ভাইব্রেশনাল রিল্যাক্সেশনে যেটা হচ্ছে যে তোমার মলিকুলটা এক্সাইটেড হলো কোথায় না সিংলেট থেকে সিংলেটে কোনো একটা এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলে গেল। এবার ওই জায়গাতে মলিকুলটা তো 10⁻⁻, ওই জায়গাতে মলিকুলটা অনেকক্ষণ থাকছে দাদা। হ্যাঁ, কতক্ষণ সময় থাকে দেখা যায় ইউজুয়ালি 10⁻⁷, 10⁻8 সেকেন্ড এরকম সময় থাকে। আর 10⁻7, 10⁻8 সেকেন্ড সময় কিন্তু সেখানে থাকে, তাহলে এই সময়ের মধ্যে সে কী করবে, সে অন্যান্য মলিকুলের সঙ্গে অনেক ধাক্কাধাক্কি করবে। তো অনেক ধাক্কাধাক্কি করলে কি হচ্ছে, ধাক্কাধাক্কি করেছে কিছু এনার্জি হিট ছেড়ে দিয়ে সে ওই ইলেকট্রন স্টেটেই ভি কল টু জিরো লেভেলে চলে এলো। মানে এইটা দেখো, এইটা হচ্ছে তোমার S1-এ তোমার ধরো এই ভি কল টু 0, ভি কল টু 1 এই তো লেভেলগুলো আছে, বা এখানেও তাই ভি কল টু 0, ভি কল টু 1, 2 এসব তো আছে। মানে এটা হলো যে আচ্ছা এখানেও তাই তোমার ভি কল টু 0, 1, 2, 3 ডট ডট ডট। তাহলে জাস্ট যেটা হলো ওই ইলেকট্রন স্টেটেই ভি কল টু 0 লেভেলে চলে এলো, এবং এই যে আসাটা সেটা হচ্ছে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, যেটা কিন্তু একটা নন রেডিয়েটিভ প্রসেস। এইটা কিন্তু একটা নন রেডিয়েটিভ প্রসেস, এটা কিন্তু একটা নন রেডিয়েটিভ প্রসেস। হ্যাঁ, মানে কি বলছি দেখো, তার মলিকুলটাকে তুমি ইলেকট্রনিক্যালি এক্সাইটেড পৌঁছে দিয়েছো, তো S1-এর কোনো একটা এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলে পৌঁছে গেছে,
ওইখানে মলিকুলটা অনেকটা সময় থাকছে, প্রায় 10⁻⁸ সেকেন্ড মতো সময় থাকছে। এই সময়ের মধ্যে সে অন্যান্য মলিকুলের সাথে প্রচুর কলিশনস করবে। এবার অন্যান্য মলিকুলের সাথে যখন কলিশনস করবে, প্রত্যেকটা কলিশনের জন্য সে কিছু 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 এনার্জি সে ছেড়ে দেবে। তাহলে এই এনার্জিটা ছেড়ে দেওয়াটা বেসিক্যালি ভায়া হিট হিসেবে সে ছেড়ে দেবে। করে সে কী করবে না, ওই ইলেকট্রনিক স্টেটেরই লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নামবে। সেটাকে বলা হচ্ছে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। তাহলে কি হলো দেখো, তাহলে নেক্সট যেটা সেটা হচ্ছে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। ভাইব্রেশনাল রিল্যাক্সেশন কি হচ্ছে না, এক্সাইটেড molecule stays in the excited singlet state excited molecule stays in the excited singlet state with a time duration, মানে যেটা বলা হয় এক্সাইটেড এখানে লাইফ টাইম আছে, টাইম ডিউরেশন অফ দ্য অর্ডার অফ দ্য 10⁻⁸ সেকেন্ড। তাহলে উইদিন দিস টাইম it undergoes হিউজ কলিশনস। হ্যাঁ, এই সময়ের মধ্যে সে কিন্তু অনেক কলিশনস করবে, ঠিক আছে এটা। আচ্ছা, এবারে ইন ইচ কলিশন it decays a part of its energy by a heat, and hence come back to lower vibrational level of the same electronic state. ওই ইলেকট্রনিক স্টেটেরই লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নামবে এটা। দিস ফেনোমেনন is called the vibrational relaxation, ঠিক আছে। দিস ফেনোমেনন ইজ কল্ড দ্য ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো। তাহলে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন করে সে আস্তে 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 কী করবে, ওই S1-এর তোমার V=0 নেমে এলো, বা S2 V=0 নেমে গেলো। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে এনার্জিটা, মানে S0 এবং S1-এর মধ্যে এনার্জি গ্যাপটা এতটা বেশি যে ওই যে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে এত বেশি কলিশন হতে পারবে না যাতে করে পুরো এনার্জিটাই সে নন রেডিয়েটিভ ওয়েতে ছেড়ে দেবে। মোরোবার যেটা হচ্ছে যে এই ইলেকট্রনিক স্টেট এবং ইলেকট্রনিক স্টেটের মধ্যে যে কন্টিনিউয়াস মানে সিঁড়িটা আছে, অর্থাৎ ভাইব্রেশনাল রিল্যাক্স করার জন্য যে তোমার ভাইব্রেশনাল লেভেলসগুলো আছে, সেই লেভেলগুলো তো সর্বত্র নেই। সেখানে কী করবে, এই S1-এর V=0-তে এসে গ্যাস থেমে থাকে, ঠিক আছে। মানে যেটা বুঝবে, খেয়াল করবে সেটা হচ্ছে এই যে এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা যে তোমার যে মানে এনার্জি গ্যাপ আর কি বিটুইন S0 এবং S1 এটা এতটা বেশি যে, প্রথম কথা হচ্ছে লাইফ টাইম বলি, লাইফ টাইম অফ S1 ইজ শর্ট। মানে তুমি দেখবে T1-এর লাইফ টাইম অনেক বেশি, S1-এর লাইফ টাইম হচ্ছে শর্ট, লাইফ টাইম S1 ইজ শর্ট, অ্যান্ড এনার্জি গ্যাপ between S0 and S1 is large, and মানে এনার্জি গ্যাপ between S0 and S1 is large, এটা। Hence যেটা হচ্ছে, hence the molecule cannot lose all of its energy via
ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। ভাইব্রেশনাল রিল্যাক্সেশন করে কিন্তু সে পুরো এনার্জিটা সে কিন্তু ছেড়ে দিতে পারছে না, ঠিক আছে? সেটা একটা জিনিস তোমাকে অ্যাডিশনালি মাথায় রাখতে হচ্ছে, হলো এটা। তাহলে মলিকুল ক্যানট লুজ অল অফ ইটস এনার্জি ভায়া ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, ঠিক আছে? তাহলে তখন কি হবে, মানে বাধ্য হয়ে সে এই জায়গায় এসে থেমে গেল। আচ্ছা তারপরে কি হবে? তারপরে তাহলে তো আর কোনো উপায় নেই, সেটা এই পর্যন্ত এসে তার থেমে থাকছে। কারণ প্রথম কথা হচ্ছে যে লাইফ টাইম ফর দ্য এক্সাইটেড সিঙ্গেল স্টেট বেশ কম হয়ে যাওয়ার জন্যে তোমার এখানে হয়তো কয়েক হাজার কলিশনস করবে, তার থেকে বেশি কলিশন সে করতে পারছে না। তো ওইটুকু কলিশনস করে এত বেশি এনার্জি সে কিন্তু নষ্ট করতে পারছে না। তাহলে কি উপায় কি হবে? উপায় যেটা হলো যে তারপরে যেটা হচ্ছে তোমার যে এইখান থেকে মলিকুলটা এবারে এই রেডিয়েটিভ ট্রানজিশন হলো নিচের কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেলে, এইটা করে তারপরে সে তোমার আবার ভাইব্রেশনালি রিল্যাক্সেশন করতে পারে, মানে আবার সে একটা ভাইব্রেশনাল রিল্যাক্সেশন করতে পারে। তার মানে এই যে S1-এর V=0 থেকে S0 যে কোনো ভি লেভেলে নামা, যেটা এই যে প্রসেসটা, সেটাইকে বলা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স। এটা সার্টেনলি হচ্ছে রেডিয়েটিভ ট্রানজিশন, এবং ফ্লুরোসেন্সের যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা সার্টেনলি ইনজিনিয়ার লাইটের ফ্রিকোয়েন্সি তার তুলনায় কম, এটা বার করে দিচ্ছি। হ্যাঁ, ফ্লুরোসেন্স লাইটের ফ্রিকোয়েন্সিটা ইনজিনিয়ার লাইটের ফ্রিকোয়েন্সি থেকে কম, আর লাইফ টাইম অফ দ্য ফ্লুরোসেন্স প্রসেস এইটা হচ্ছে ওই অফ দ্য অর্ডার অফ 10⁻⁷ থেকে 10⁻⁸ সেকেন্ড, এই অর্ডারে 10⁻7 থেকে 10⁻8 বা 10⁻8 থেকে 10⁻7 সেকেন্ড, এই অর্ডারে। তাহলে দেখো, তাহলে ফ্লুরোসেন্স প্রসেসটা কি হলো না, প্রথমে অ্যাবজর্পশন হচ্ছে, ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হচ্ছে, রেডিয়েটিভ ট্রানজিশন হচ্ছে, আবার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হচ্ছে, পুরো প্রসেসটা হচ্ছে তোমার বেসিক্যালি ফ্লুরোসেন্স। তাহলে নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে গেল সেটা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স। তাহলে ফ্লুরোসেন্স জিনিসটা কি? ফ্লুরোসেন্স জিনিসটা দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক অ্যাবজর্পশন from S0 to S1 state followed by vibrational relaxation এখানে S0 to S1 স্টেটটা আমি স্পেসিফিক এক্সাম্পলের জন্য বলছি, মানে এটা বলা ভালো হচ্ছে, মানে জেনারেল ওয়েতে বললে যে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে ফ্রম মানে সেম স্পিন স্টেটের মধ্যে। তো ইলেকট্রনিক ট্রানজিশন ফ্রম ইলেকট্রনিক অ্যাবজর্পশন ফ্রম কি বলবো, ground electronic state to an excited electronic state of same spin multiplicity. তাহলে কি হচ্ছে, ইলেকট্রনিক অ্যাবজর্পশন ফ্রম গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট টু অ্যান এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট অফ সেম স্পিন মাল্টিপ্লিসিটি ফলোড বাই ভাইব্রেশনাল রিল্যাক্সেশন followed by radiative decay to the ground electronic state followed by vibrational relaxation. কি হলো দেখো, তাহলে ইলেকট্রনিক অ্যাবজর্পশন ফ্রম গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট টু অ্যান এক্সাইটিং ইলেকট্রনিক স্টেট অফ সেম স্পিন মাল্টিপ্লিসিটি followed by vibrational relaxation followed by radiative decay to the ground electronic state আবার ওই অফ দ্য সেম স্পিন মাল্টিপ্লিসিটি, এখানেও এটা লিখে দেবে অফ দ্য সেম স্পিন মাল্টিপ্লিসিটি। আর যেটা সেম স্পিন মাল্টিপ্লিসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লুরোসেন্সের সঙ্গে যখন ফসফোরেসেন্সে তুমি ডিফারেন্স করবে তখন এটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এটা অফ দ্য সেম স্পিন মাল্টিপ্লিসিটি
এইটা, হ্যাঁ, ফলোড বাই ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, এইটা ইজ কল্ড দ্য ফ্লুরোসেন্স। তা ফ্লুরোসেন্স প্রসেসটা কিন্তু পুরোটা মানে একদম এই জাস্ট এইখান থেকে এখানে গেল, এই ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো, আবার নামলো, নামবে যখন সে আবার একদম সরাসরি S0 V=0 নামবে সেরকম নয়, যে কোনো জায়গাতেই নামতে পারে, করে আবার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয়ে S0 V=0 চলে এলো। এই পুরো ফেনোমেননটাকে একসাথে করা হচ্ছে তোমার ফ্লুরোসেন্স। আর এবারে পরিষ্কার দেখো যে এক্সাইটেড স্টেটে তুমি মানে এই যে রেডিয়েটিভ ডিকে হচ্ছে মানে একটা ফোটন বেরোচ্ছে, তো তাই যে ফোটনটা বেরোচ্ছে তাহলে দেখো যে ফ্রিকোয়েন্সির লাইট সে অ্যাবজর্ব করছে তার থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট সে ছাড়বে। এবং কেন ছাড়ছে? কারণ ভাইব্রেশন রিল্যাক্সেশন এক্সাইটেড স্টেটে এবং গ্রাউন্ড স্টেটে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন করে হচ্ছে কিছু এনার্জি সে নষ্ট করে ফেলছে বলে ফ্লুরোসেন্সের যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে কম হবে, সেইখানে ফ্লুরোসেন্সে তোমার ওয়েভ লেন্থটা বেড়ে যায়, সেখানে বলা হয় যে ফ্লুরোসেন্স ইজ রেড শিফটেড। ফ্লুরোসেন্স ইজ রেড শিফটেড, অর অনেক সময় বলা হয় স্টোক শিফটেড। তাই যে রেড শিফটেড বা স্টোক শিফটেড হওয়া মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করে যাবে, অর ওয়েভ লেন্থটা তোমার ইনক্রিজ করে যাবে। এটা আর আসলে ভিজিবল লাইটে কি হচ্ছে, লঙ্গার ওয়েভ লেন্থটা হচ্ছে তোমার লঙ্গার ওয়েভ লেন্থটা রেড রিজিয়ান, তো সেই জন্য এই রেডের দিকে চলে যায় বলে এবার রেড শিফটেড। আর উল্টো দিকে ফ্রিকোয়েন্সি যদি তোমার মানে অ্যান্টিস্টোক শিফট যদি হয়, অ্যান্টিস্টোক শিফট মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাওয়া, তখন সেটাকে বলে ব্লু শিফটেড। ফ্লুরোসেন্স যে রেড শিফটেড আর স্টোক শিফটেড, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করছে আর ল্যাম্পটা ইনক্রিজ করছে। তার মানে কেন এটা হলো? কারণটা হচ্ছে যে এ পার্ট অফ দ্য এনার্জি অফ অ্যাবজর্ব ফোটন, এ পার্ট অফ এনার্জি, a part of energy of the absorbed photon, a part of energy of the absorbed photon is lost due to vibrational relaxation. So, hence frequency of fluorescence light or fluorescence photon is less than the incident photon. ঠিক আছে, তাহলে কেন ফ্রিকোয়েন্সিটা কমে গেল বা রেড শিফট বা ব্লু শিফট, রেড শিফটেড বা স্টোক শিফটেড হয়ে গেল, সেটা তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, লাইফ টাইম অফ ফ্লুরোসেন্স মানে তুমি ধরো মানে ফোটন দিলে অ্যাবজর্ব করার জন্য বা এক্সাইট করার জন্য, তারপর তুমি ফ্লুরোসেন্স দেখতে পেলে। এবার দেওয়া এবং ফ্লুরোসেন্স লাইট দেখতে পাওয়া, তাদের মধ্যে যে গ্যাপটা, লাইফ টাইম অফ ফ্লুরোসেন্স, সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻⁸ থেকে 10⁻⁷ সেকেন্ড। আসলে যেটা হয় যে তোমার এই যে নাবা উঠতে কিন্তু প্রায় কোনো সময় লাগে না, তাহলে এইখান থেকে এখানে উঠলো 10⁻13 সেকেন্ডের মধ্যে, এইখান থেকে সরাসরি নামলো 10⁻12 বা 10⁻13 সেকেন্ডের মধ্যে। তার মানে এটা দাঁড়াচ্ছে এই দেওয়া মানে আমি ফোটনটাকে দিলাম আর ফোটনটাকে পেলাম, এর মধ্যে টাইমটা মূলত লেগে যাচ্ছে, এই সমস্যাটা সে কতক্ষণ সময় থেকে যাচ্ছে সেটা এতটাই বেশি সময় 10⁻8 থেকে 10⁻7 সেকেন্ড, সেটা 10⁻13 রেসপেক্টে এতটাই বেশি, 10⁻13টা তুমি জাস্ট বাদ দিতে পারো। তো বাদ দিলে এটা দাঁড়াচ্ছে যে তোমার এই লাইফ টাইমটা, হ্যাঁ, সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 10⁻8 থেকে 10⁻7 সেকেন্ড, এরকম এই অর্ডারে তোমার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, আর এটা পরিষ্কার বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্লুরোসেন্স ইজ স্পিন অ্যালাউ, মানে ফ্লুরোসেন্স টেক্স প্লেস between two electronic state of same spin multiplicity। এটা কিন্তু সেম স্পিন মাল্টিপ্লিসিটি, তাদের মধ্যেই কিন্তু ফ্লুরোসেন্সটা ঘটবে। এটা হচ্ছে ডমিনেটস আর কি, এটা ডমিনেটিং প্রসেস আর কি in gas and
liquid phase in absence of any lanthanides or free radicals and at high temperature. টেম্পারেচার যখন হাই হবে লিকুইড বা গ্যাস ফেজে ইন অ্যাবসেন্স অফ এনি ল্যান্থানাইটস আর ফ্রি র্যাডিক্যালস, তখন হচ্ছে ফ্লুরোসেন্সটা একটা ডমিনেটিং প্রসেস হবে। আসলে আমি যখন ডমিনেটিং প্রসেস বলছি এটা আসলে তুমি কম্পেয়ার করবো পরবর্তীকালে যখন ফসফোরেসেন্স বলবো তার সঙ্গে ফ্লুরোসেন্সেস কম্পেয়ার করবো, তখন তোমার ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, আরেকটা তো অবশ্যই বলো ভালো হতো, ইট ইজ এ রেডিয়েটিভ প্রসেস। ইট ইজ এ রেডিয়েটিভ প্রসেস, নন রেডিয়েটিভ প্রসেস না, তোমার রেডিয়েটিভ প্রসেস। তাহলে দেখো ফ্লুরোসেন্সটা তুমি বুঝতে পারলে কি হলো, ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, যে যেমন তুমি যেমন দেখো S0 থেকে S1 এ গিয়ে যে প্রসেসটা ঘটছে, S0 থেকে S2 তে গিয়ে একই জিনিস ঘটতে পারে, কিন্তু যেটা ব্যাপার সেটা কিন্তু এরকম হয় যে তোমার ধরো S0 এবং S1 তারা খুব কাছাকাছি। S0 এবং S1 কাছাকাছি হয়ে যাওয়ার জন্য এটা দাঁড়াতে পারে এক সময় যে তোমার এই ধরো কিছু তোমার যেটা হলো যেটা হলো যে কিছু S1 এর কিছু লেভেল এবং S2 এর কিছু লেভেল তাদের মধ্যে ধরো ওভারল্যাপ আছে, মানে দুটো ইলেকট্রনিক্সটা যদি খুব কাছাকাছি থেকে যায় তাহলে এদের যে ভাইব্রেশনাল লেভেল এবং মানে S2 নিচের দিকের ভাইব্রেশনাল লেভেলগুলো আর S1 এর উপরের থেকে ভাইব্রেশনাল লেভেলগুলো তাদের মধ্যে সামকাইন্ড একটা ওভারল্যাপ থাকতে পারে। যদি ওভারল্যাপ থাকে তাহলে যেটা হয় যে যেমন করে এই S2 V=0 এসে সেখান থেকে ফ্লুরোসেন্স করতে পারতো, অ্যাট দ্য সেম টাইম যেটা হতে পারতো যে সে এই ভাইব্রেশনাল ইলাক্ট করতে 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 যেটা হলো যে S2 থেকে S1 এ চলে এলো, S1 এ চলে এসে তারপরে সেই S1 এর থ্রু দিয়ে সে ফ্লুরোসেন্স দেখাতে পারে। খেয়াল করো যে S2 থেকে S1 এসে চলে আসতে পারে একটা নন রেডিয়েটিভ ডিকে প্রসেসের থ্রু দিয়ে, যাকেই বলা হচ্ছে ইন্টারনাল কনভার্সন। ইন্টারনাল কনভার্সন বা আইসি। তাহলে কি হলো? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস একটুখানি বলে নিই, তার আগে আমি ওইটা বলার আগে যে অনেক সময় না পরীক্ষাতে যদি তোমার শুধু ফ্লুরোসেন্স পড়ে সেটাকে তুমি পোটেনশিয়াল এনার্জি সারফেস দিকে এক্সপ্লেন করে দিতে পারো। কিরকম করে? না, এদিকে তুমি এনার্জি প্লট করছো তো, এই সিঙ্গেল স্টেটটাকে তুমি এইরকম ভাবে লেখো, S0 স্টেটটাকে এইরকম ভাবে লেখো। তার মাইক্রোফোন অন হয়ে গেল রে, তার মাইক্রোফোন অন হয়ে গেল। এর মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে, এর মধ্যে অনেক ভাইব্রেশনাল লেভেল আছে। তোমার জাস্ট ধরো এই হচ্ছে তোমার ট্রানজিশনটা হলো, এই হচ্ছে তোমার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো, এই হচ্ছে ট্রানজিশনটা হলো, এই ধরো ভাইব্রেশনাল রিল্যাক্সেশনটা হলো। তাহলে এইটা হচ্ছে বাঁ দিকটা হচ্ছে অ্যাবজর্পশন, আর পরেরটা হচ্ছে ফ্লুরোসেন্স। মানে তোমাকে যা শুধু ফ্লুরোসেন্স নিয়ে কথাবার্তা বলে তাহলে তুমি অত বড় ছবি তোমার আঁকার দরকার নেই, যে পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে তুমি এটাকে যা বুঝিয়ে দিতে পারো এটা। আচ্ছা, এবারে নেক্সট যেটা আমি আসছি, দেখো এইখানে আমি লিখছি যে ইন্টারনাল কনভার্সন বা আইসি। আচ্ছা, ইন্টারনাল কনভার্সন প্রসেসটা কি? দেখো ইন্টারনাল কনভার্সনের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ওই মানে S1 এবং S2 এর মধ্যে একটা ওভারল্যাপ আছে। তাহলে যদি এমন হয় যে ইফ দেয়ার ইজ এ ওভারল্যাপ অফ ইলেকট্রনিক স্টেট of same spin multiplicity, মানে if there is an overlap of electronic state of same spin multiplicity, then the excited molecule then the
excited molecule can go from one electronic state to other, এখানে সেম স্পিন মাল্টিপ্লিসিটি বলে দেওয়া হয়েছে কিন্তু আদার ভায়া এ নন রেডিয়েটিভ প্রসেস, নন রেডিয়েটিভ ডিকে প্রসেস, অর্থাৎ হিট ছেড়ে 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 পৌঁছে যাবে ডিকে প্রসেস। এইটা দিস ইজ কল, মানে দিস ফেনোমেনন কল দ্য ইন্টারনাল কনভার্সন। ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল কনভার্সন। তাহলে ইন্টারনাল কনভার্সনটা ব্যাপারটা কিরকম দেখো, যে তোমাকে মানে জ্যাবলন্সকি ডায়াগ্রামের বদলে যদি শুধু ইন্টারনাল কনভার্সন নিয়ে তোমাকে কথাবার্তা বলতে বলে, তাহলে এদিকে তুমি এনার্জি প্লট করছো, আর ট্রানজিশনটা তোমার সার্টেনলি A0 লেভেল থেকে তুমি করবে। এবার উপরে কি হয়েছে না, উপরে তোমার দেখো দুটো ইলেকট্রনিক স্টেট, তাদের মধ্যে তোমার বেসিক্যালি ওভারল্যাপ আছে। এইটা হচ্ছে ধরো S1 লেভেল, এটা তোমার S2 লেভেল। তো তোমার কি হলো, এইখানে তোমার ভাইব্রেশনাল লেভেল আছে ইত্যাদি ইত্যাদি। এইখানে তোমার কিছু ওভারল্যাপ টোভারল্যাপ আছে। তারপরে তোমার ট্রানজিশনটা ঘটলো কোথায় দেখো, এইখান থেকে এখানে ট্রানজিশনটা ঘটলো। এবার এইখান থেকে তোমার ভাইব্রেশন রিল্যাক্স করে করে তোমার এইখানে গাছ চলে এলো, করে আবার এইখানে তোমার ভাইব্রেশন রিল্যাক্সেশন হচ্ছে, করে তারপর আবার যা ঘটে ঘটবে আর কি। তারপরে এইখান থেকে তোমার আবার তোমার ফ্লুরোসেন্স করতে পারে, করে আবার সে এই জায়গায় ফিরে আসতে পারে। এই যে জায়গাটা, এইখানে যে জায়গাটা, যে এই যে S2 থেকে S1 চলে আসাটা, এইটা হচ্ছে তোমার ইন্টারনাল কনভার্সন। আর বাকি তো সব আছে, এটা অ্যাবজর্পশন আছে, এটা ফ্লুরোসেন্স আছে, এটা তো ফ্লুরোসেন্স, ডাবল ফ্লুরোসেন্স হলো, আর এটা তোমার অ্যাবজর্পশনটা হচ্ছে। আমার ছবিটা ক্লামজি হয়ে গেল, কিন্তু তুমি বুঝতে পারছো যে এইখান থেকে এইখানে যে ভাইব্রেশন রিল্যাক্স করে আসাটা, এটা তোমার ইন্টারনাল কনভার্সন। এটা আচ্ছা, এটা কি এটা কিন্তু S1 এবং S2 স্টেট, এদের মধ্যে তোমার যখন ক্রসিংটা হচ্ছে তখন। আচ্ছা, এবারে দেখো যে এই একই ফেনোমেনন ঘটতে পারে এইখানে, কোথায় ঘটতে পারে না, এই S1 থেকে T1 এর মধ্যেও তোমার একই সিচুয়েশন ঘটতে পারে। যে যদি তোমার এরকম সিচুয়েশন হয় যে S1 এবং T1 এই দুটো স্টেটের মধ্যে যদি আবার ওভারল্যাপ থাকে, তা তুমি জাস্ট S0 থেকে S1 এ পাঠালে, আর S1 এর মধ্যে ভাইব্রেশন রিল্যাক্সেশন করে S1 এর যে V=0 আসছে, হ্যাঁ, এইটাকে তুমি না করে যেটা করলে যে এইখান থেকে এইখানে যেটা হলো ওই আগের মতো যেমন ইন্টারনাল কনভার্সনটা হয়েছিল তোমার সেম স্পিন স্টেটের মধ্যে, এইখানে ডিফারেন্ট স্পিন স্টেটের মধ্যে তোমার এই নন রেডিয়েটিভ ডিকেটা হচ্ছে, যাকে বলা হচ্ছে ইন্টার সিস্টেম ক্রসিং বা ISC। তাহলে কি হলো না, ইন্টার সিস্টেম ক্রসিং, তাহলে জিনিসটা কি এখানে লিখছি, ইন্টার সিস্টেম ক্রসিং ISC, সেটা হচ্ছে জাস্ট ওই আগের মতোই। তাহলে এখানে শুধু আমি মাথায় রাখবো যেটা ডিফারেন্ট স্পিন স্টেট। আচ্ছা দেখো, তোমার সাডেনলি সিলেকশন রুল দিয়ে রেডিয়েটিভ ট্রানজিশনগুলো সিলেকশন রুল দিয়ে তোমার অ্যালাউড নয় বিটুইন সিংলেট টু ট্রিপলেট, কিন্তু নন রেডিয়েটিভ ডিকে প্রসেসের থ্রু দিয়ে এটা কোনো অসুবিধা নেই। তাহলে এটা দাঁড়াচ্ছে যে ইফ দেয়ার ইজ অ্যান ওভারল্যাপ বিটুইন টু ইলেকট্রনিক স্টেট of different spin multiplicity, then the molecule, the excited molecule can go from one electronic state to another via a non-radiative
by a non-radiative decay process. So if there is an overlap between the electronic states of difference in multiplicity, then the excited molecule then the excited molecule can go from one electronic state to another via a non-radiative decay process. This is called the inter-system crossing. মানে ইন্টার সিস্টেম ক্রসিংটা দেখো তোমার বেসিক্যালি ইন্টারনাল কনভার্সনের মতো, তার ছবি টবি সব কিছু, শুধু এক্ষেত্রে সেম স্পিন স্টেটের বদলে হচ্ছে তোমার ডিফারেন্ট স্পিন স্টেট। তাহলে এদিকে এনার্জি প্লট করলে ধরো এইটা ধরো তোমার একটা S0 স্টেট, এইটা হচ্ছে তোমার T1 স্টেট, এটা হচ্ছে তোমার S1 স্টেট। এবারে কোন একটা ইলেকট্রনিক স্টেটের আন্ডারে বিভিন্ন ভাইব্রেশনাল লেভেল তুমি আঁকবে। জাস্ট এই তোমার ট্রানজিশন হলো এটা। এবারে তোমার এটা হচ্ছে যে এইখান দিয়ে তোমার এই ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয়ে মানে এই জায়গাটা কেটা হলো, সেটা হচ্ছে ইন্টার সিস্টেম ক্রসিং। এই যে ওভারল্যাপ জায়গাতে সেই ইন্টার সিস্টেম ক্রসিংটা হলো। আচ্ছা তোমরা জানো যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল সেটা হচ্ছে এই তোমার এই সারফেসের কাছাকাছি বেশি হয়। সেটা আমরা আগের দিনই যখন ফ্র্যাঙ্ক কন্টন প্রিন্সিপাল বলেছেন আমি বলেছিলাম, তাহলে সেইটার থ্রু দিয়ে মানে ক্রসিং পয়েন্ট দিয়ে তোমার এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি হয় আর কি। এটা তো এইরকম হলো। তাহলে এটা ইন্টার সিস্টেম ক্রসিং বা ইন্টার সিস্টেম ক্রসিং তোমার তাহলে হয়ে গেছে এটা। আর এবারে এই ট্রিপলেট থেকে সে কিন্তু এবারে সিংলেটে জাস্ট নামতে পারে করে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হতে পারে। তাহলে এই যে পরের পার্টটা না, সেটাকে বলা হয় ফসফোরেশন। আমি ফসফোরেশনটা এক্ষুনি আসছি, ফসফোরেশন এটা অ্যাবজর্পশন হলো। তাহলে দেখো এমনিতে কিন্তু কোনো একটা এক্সাইটেড ট্রিপলেট সিংলেটের থেকে সরাসরি পপুলেটেড হতে পারবে না, কিন্তু ভাই ইন্টার সিস্টেম ক্রসিং এই ট্রিপলেট স্টেটটা পপুলেটেড হয়ে যেতে পারে। তার মানে তুমি জাস্ট দেখো, জাস্ট এইখানে যে ছবিটাতে তুমি কিন্তু সরাসরি S0 থেকে T1 এ ট্রানজিশন ঘটাচ্ছ না, কিন্তু টিল T1 পপুলেটেড হয়ে যেতে পারে ভায়া ইন্টার সিস্টেম ক্রসিং। আর এবারে দেখা যাচ্ছে কি T1 মানে ট্রিপলেট থেকে সিঙ্গলেট স্টেটে মলিকুল এমনি নামতে চায় না, কারণ ট্রিপলেট স্টেটের লাইফ টাইমটা অনেক বেশি, বা 10⁻⁴ সেকেন্ড থেকে সেভারেল সেকেন্ড পর্যন্ত লাইফ টাইম হয়। সেখানে এই জায়গায় প্রচুর ধাক্কাধাক্কি করে পুরো এনার্জিটাই সে নন রেডিয়েটিভ ওয়েতে ছাড়তে পারত। কিন্তু আরেকটা পসিবিলিটি, সেটাকে বলা হয় এক্সটার্নাল কনভার্সন, অনেক সময় বলা হয় এক্সটার্নাল কনভার্সন। কিন্তু আরেকটা পসিবিলিটি সেটা হচ্ছে এই যে যদি সামহাও তোমার দ্বারা এই ধাক্কাটা তুমি কমিয়ে দিতে পারো, সলিড ম্যাট্রিক্স ইউজ করে করতে পারো, টেম্পারেচার কমিয়ে দিয়ে করতে পারো, প্লাস তার সঙ্গে ট্রিপলেট থেকে সিঙ্গেল ট্রানজিশনটাকে টু সাম এক্সটেন্টে তুমি অ্যালাউড করে দাও, অন্তত ল্যান্থানাইডস ইউজ করে বা অ্যাক্টিনাইডস ইউজ করে বা তোমার একটা ফিরাডিক্যাল ইউজ করে, বা ট্রিপলেট সিঙ্গলেট যদি ক্রসিংটা তুমি করে মানে সিঙ্গলেট মানে ট্রিপলেটটাকে পিওর ট্রিপলেট আর সিঙ্গলেট থেকে পিওর সিঙ্গলেট তুমি রাখলে না, একটা মিক্স স্টেট তুমি করে দিলে, তখন কিন্তু ট্রিপলেট থেকে সিঙ্গলেটে তোমার একটা রেডিয়েটিভ ডিকে হতে পারে। এবং এই যে রেডিয়েটিভ ডিকেটা এইখান থেকে এইখানে হওয়া, এইখান থেকে এই যে এখানে তোমার রেডিয়েটিভ ডিকেটা হওয়া, হ্যাঁ, এবং তার মতো করে ভাইব্রেশন রিল্যাক্সেশন হওয়া আর কি, সেটাকে বলা হবে তোমার ফসফোরেশন। আর তার লাইফ টাইমটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁴ সেকেন্ড থেকে তাহলে সেভারেল সেকেন্ড এই অর্ডারে হয়। আর তার যে ফ্রিকোয়েন্সিটা সেটা তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে তো কম বটেই, তার সঙ্গে তুমি ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছো এটা ফ্লুরোসেন্সের থেকেও ফ্রিকোয়েন্সিটা তোমার অনেক কম। তোমার ফসফোরেসেন্সের ফ্রিকোয়েন্সিটা লেস দ্যান ফ্লুরোসেন্স ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ এগেন লেস দ্যান হচ্ছে তোমার ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, বা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি থেকে ফ্লুরোসেন্স ফ্রিকোয়েন্সি কম, ফসফোরেসেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু আরও কম হচ্ছে। তাহলে লাস্ট যে ফেনোমেননটা সেটা কি না, সেটা হচ্ছে তোমার ফসফোরেশন, সেটা একটা রেডিয়েটিভ ডিকে প্রসেস। ফসফোরেশনসটা কি হচ্ছে না, তোমার ধরো জাস্ট ইলেকট্রনিক অ্যাবজর্পশন from ground electronic state
to an excited electronic state of same spin multiplicity followed by intersystem crossing followed by vibrational relaxation followed by radiative decay to a electronic state of different speed multiplicity followed by vibrational relaxation is called the phosphorescence. ফসফোরেসেন্সটা পুরো ফেনোমেননটা তোমার জাস্ট এই ছবি তো একই রকম, এই ছবিটা অলরেডি আঁকা আছে বলে আমি আর নতুন করে ছবি আঁকছি না। যে তোমার অ্যাবজর্পশন হলো S0 থেকে S1 মানে সেম স্পিন মাল্টিপ্লিসিটির মধ্যে, আর ইন্টারসিস্টেম ক্রসিং যখনই বলছে সে অন্য স্পিন মাল্টিপ্লিসিটি স্টেটে চলে এলো, সেখানে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো। তারপরে কি হলো না, তারপরে তোমার হচ্ছে রেডিয়েটিভ ডিকে হলো, তারপরে আবার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হলো। এই ফেনোমেননটা হচ্ছে তোমার ফসফোরেসেন্স। তাহলে ফসফোরেসেন্সটা কি দেখো, তার ক্ষেত্রে যে এটা হচ্ছে মানে ফসফোরেসেন্সের ফ্রিকোয়েন্সিটা সেটা তোমার যে ফ্লুরোসেন্সের ফ্রিকোয়েন্সি এবং ইনসিডেন্টের ফ্রিকোয়েন্সি থেকে কম, সেটা কারণটা তুমি পরিষ্কার বুঝতে পেরেছো। কারণ তোমার মানে যেটা হচ্ছে যে তোমার S1 থেকে T1 এর এনার্জিটা কম, তাহলে S1 থেকে S0 তে ট্রানজিশন হচ্ছে ফ্লুরোসেন্সের জন্য, আর T1 থেকে S0 তে ট্রানজিশন হচ্ছে তোমার ফসফোরেসেন্সের জন্য। তাহলে ফসফোরেসেন্সের এনার্জি মানে ফ্রিকোয়েন্সিটা কম হবে, সেটা বলাই বাহুল্য। আর লাইফ টাইম ফর ফসফোরেসেন্স সেটা কিন্তু অফ দ্য অর্ডার অফ 10⁻⁴ সেকেন্ড টু 1 সেকেন্ড বা এই অর্ডারে বা সেভারেল সেকেন্ড এই অর্ডারে। তার কারণটা কি, তার মূল কারণটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে ট্রিপলেট টু সিংলেট ট্রানজিশন হুইচ ইজ নট অ্যালাউড। তাহলে অ্যালাউড না হওয়ার জন্য কি হবে, এক্সাইটেড ট্রিপলেট স্টেটের লাইফ টাইমটা অনেক বেশি হবে। লাইফ টাইমটা বেশি হতে গেলে তোমার ফসফোরেসেন্সটা অনেক বেশি সময় করে ঘটবে এইটা। আর এবারে ফসফোরেসটা কখন ঘটে, ফসফোরেসেন্স হ্যাপেন্স কখন না, হোয়েন এক নম্বর হচ্ছে রিজিড ম্যাট্রিক্স, ভিসকাস মিডিয়াম, লো টেম্পারেচার। তাহলে এইগুলো থেকে এটা হচ্ছে যে তোমার মানে কলিশন ডিক্রিজ হয়ে যাবে, তখন কলিশন ডিক্রিজেস হয়ে গেলে তোমার মানে পসিবিলিটি অফ নন রেডিয়েটিভ ডিকে কিন্তু কমে যাচ্ছে। পসিবিলিটি অফ নন রেডিয়েটিভ ডিকে ডিক্রিজ, আর পসিবিলিটি অফ নন রেডিয়েটিভ ডিকে যদি ডিক্রিজ ঘটে তাহলে তোমার বেসিক্যালি কী হবে, এটা অ্যালাউড হয়ে যাবে, মানে রেডিয়েটিভ ডিকেটা তখন সহজে হতে পারবে। আর কি তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ট্রিপলেট সিংলেট মিক্সিং হতে হবে, তার জন্য কিন্তু দরকার যে ইন প্রেজেন্স অফ ল্যান্থানাইডস, ইন প্রেজেন্স অফ ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালস তো নন জিরো স্পিন থাকে, তা তার সঙ্গে তোমার এই সিংলেটটা পিওর সিংলেট বা টিবলেটটা পিওর টিবলেট থাকবে না, সেরকম সিচুয়েশন হতে পারবে আর কি। ইন প্রেজেন্স অফ ল্যান্থানাইডস, ইন প্রেজেন্স অফ ফ্রি র্যাডিক্যাল, হ্যাঁ এই ধরনের সিচুয়েশনগুলো যখন তুমি ইম্পোজ করতে পারবে তখন কিন্তু তোমার ফসফোরেসেন্সটা তোমার বেশি হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এই যে ফার্স্ট অর্ডার যে ফটোফিজিক্যাল প্রসেসগুলো আমি বলেছিলাম, তাহলে মূলত হচ্ছে ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, ইন্টারনাল কনভার্সন, ইন্টারসিস্টেম ক্রসিং, সেগুলো আমি বললাম। আচ্ছা এটা হচ্ছে মানে এটা ঘটবে হচ্ছে মানে বিটুইন ইলেকট্রনিক স্টেট
of different স্পিন মাল্টিপ্লিসিটি, সেখানেই তোমার ফসফোরেসেন্সটা ঘটে। মানে ফসফোরেসেন্সটা আসলে তোমার ফ্লুরোসেন্সের থেকে কিন্তু অনেক বেশি টাইম লাগছে, মানে মানে চোখের নিমেষেই তুমি প্লাস ফ্লুরোসেন্স দেখতে পেয়ে যাবে, কিন্তু ফসফোরেসেন্স দেখতে গেলে তোমাকে একটু ওয়েট করতে হবে। মানে প্রথমে ফ্লুরোসেন্স হয়ে যাবে, তারপরে তোমার ফসফোরেসেন্স ঘটবে আর কি। তাহলে আমি যা কিছু আলোচনা করেছি সেইখান থেকে তোমাকে দু একটা কাজ আমি দিতে পারি, হোমওয়ার্ক। তুমি জাস্ট একটা জিনিস ভালো করে করবে, যে ডিফারেন্সেস বিটুইন, এটা পরীক্ষা মাঝে মাঝে দেয়, ডিফারেন্সেস বিটুইন ফ্লুরোসেন্স অ্যান্ড ফসফোরেসেন্স। আচ্ছা দেখো, ফ্লুরোসেন্সের ক্ষেত্রে তোমার স্টোক শিফটেড হচ্ছে, আবার রামন এফেক্টের ক্ষেত্রে স্টোক শিফটেড হয়, মানে ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। তাদের যে ডিফারেন্স সেটা তুমি করবে, সবগুলো তুমি জানো, যা সেটুখানি গুছিয়ে লিখে নিলেই হবে। ডিফারেন্স বিটুইন ফ্লুরোসেন্স অ্যান্ড রামন স্ক্যাটারিং, এটা তুমি দেখবে। তুমি যে এটা খেয়াল রাখবে, যেটা হচ্ছে যে ফ্লুরোসেন্সটা হচ্ছে এমিশন প্রসেস, রামন স্ক্যাটারিং হচ্ছে স্ক্যাটারিং প্রসেস। ফ্লুরোসেন্সের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি শুধুই কমে, অর্থাৎ শুধুই স্টোক শিফটেড হয়। রামনের ক্ষেত্রে কিন্তু স্টোকস এবং অ্যান্টি স্টোক দু রকমের শিফটিংই হতে পারে, মানে ফ্রিকোয়েন্সি তোমার বাড়তেও পারে, ফ্রিকোয়েন্সিটা কমতেও পারে। হ্যাঁ, এইসব অনেক গল্প টল্প আছে, সেগুলো একটুখানি দেখে নেবে। আচ্ছা, আর একটা বলে নিই, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্লুরোসেন্স অ্যান্ড কম্পটন স্ক্যাটারিং। দেখো, কম্পটন স্ক্যাটারিংয়ের ক্ষেত্রেও কিন্তু ফ্রিকোয়েন্সিটা কমে বা ওয়েভলেন্থটা বাড়ে, কিন্তু ফ্লুরোসেন্সটা ঘটে হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ানে, কম্পটন স্ক্যাটারিংটা কিন্তু ঘটে তোমার এক্স রে রিজিয়ানে। সে একটা ডিফারেন্স, এগুলো তো মাথায় রাখবে। তাহলে এই ডিফারেন্সেসগুলো তুমি ভালো করে একটু পড়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা মোটামুটিভাবে ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেস যেগুলো, সেগুলোকে আলোচনা করেছে সে জ্যাবলনস্কি ডায়াগ্রাম দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো একটা পার্টিকুলার ফেনোমেনন পড়ে, তাহলে তুমি কেমন করে এই পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে ব্যাপারগুলোকে বুঝিয়ে দেবে আর কি, সেটাও জাস্ট আমরা এখানে আলোচনা করেছি। আর প্রথম থেকে কিছু জেনারেল ডিসকাশন তো আমাদের হয়েছে। তাহলে আমাদের মনে হয় এইখানে আজকে একটু শেষ করে দেওয়া যাক। হ্যাঁ, এন্ড অফ লেকচার আজকে 30, আমরা 13 নম্বর লেকচারটাকে শেষ করলাম। আচ্ছা, নেক্সট দিন আমরা যেটা করবো আর কি, নেক্সট ডেটে আমরা যেটা করবো বা নেক্সট লেকচারে, এই যে মানে ওই যে আরেকটা পার্ট যেটা পড়ে রইল না, যে মলিকুল লাইট অ্যাবজর্ব করে যদি ফ্রি র্যাডিক্যাল তৈরি করে ফেলে, তাহলে সে যদি অন্য কোনো রিয়াক্টর মলিকুল পায়, তাহলে সে বেসিক্যালি ফটোকেমিক্যাল রিয়াকশনের থ্রু দিয়ে চলে যাবে। তাহলে আমরা সেই কাজটাকে আমরা করবো। আমরা পরের দিন বেসিক্যালি কাইনেটিক্স অফ ফটোকেমিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস, এইটা নিয়ে আলোচনা করবো। মানে অর্গানিক কেমিস্ট্রি বা ফটোকেমিস্ট্রি পার্ট পড়ানো হয়, সেখানে বেসিক্যালি রিয়াকশনগুলোকে গুরুত্ব দেওয়া হয়, আর মেকানিজম নিয়ে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওই পার্টটা আমাদের নেই। আমাদের যেটা হচ্ছে যে ফটোকেমিক্যাল প্রসেসের যে কাইনেটিক্স আর কি, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মানে এখানে অ্যাকচুয়ালি প্রাইমারি প্রসেসটা, মানে এমনিতে সেকেন্ডারি প্রসেসগুলো হচ্ছে ল মাস অ্যাকশন যেমন করে ওবে করে, ভরকিরা সূত্র যেভাবে ওবে করে সেইভাবে ওবে করবে। কিন্তু প্রাইমারি প্রসেসটা বা লাইট অ্যাবজর্বিং প্রসেসটা, সেইটা কিন্তু তোমার ট্র্যাডিশনালি যে ডার্ক রিয়াকশনস যেগুলো হয়, মানে কেমিক্যাল নর্মাল কেমিক্যাল কাইনেটিক্সে যে রিয়াকশনসগুলো হয়, তার থেকে কিন্তু একটু আলাদা। হ্যাঁ, সেই জায়গাটা আমাদের ইমপ্যাসিস দিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আজকে। তো 9টা বেজে গেল, আমাদের যতটুকু বলতে চেয়েছিলাম আমরা বললাম। দেখো, যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে তো বলে নাও। হুম, যদি কারো কোনো সমস্যা থাকে বলো। বুঝতে পারা গেছে না বুঝতে পারা যায়নি কিছু? কি রে ছেলেরা?